হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক বেশি পরিমাণে স্বাগতম। সবাই আশা করি অনেক বেশি পরিমাণে ভালো আছেন। আমাদের প্রতিজ্ঞা থেকে আমরা যে কমপ্লেক্স সিরিজের যে আয়োজন করেছিলাম সেটার এটা 5th ক্লাস, এবং এই পুরা 4টা ক্লাসে আপনাকে আমরা প্রথম 4টা চ্যাপ্টার 1 2 এন্ড 3, 1 2 3 এন্ড 4 এই 4টা চ্যাপ্টারের বেসিক আইডিয়া, কনসেপচুয়াল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনি অলরেডি ওই চ্যাপ্টারগুলোর বেসিক পেয়ে গেছেন। এবং আজকে আমরা চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করব, হেরিডিটি ইন অর্গানিজম এন্ড বায়োলজিক্যাল ইভলিউশন। তার মানে হচ্ছে আপনার বংশগতীয় বস্তু এবং হচ্ছে জীবনের আবির্ভাব আর কি। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার আগে বেসিক্যালি আমি আপনাকে বলি যে এই চ্যাপ্টারে কি কি জিনিস আছে। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা জিনিস আছে। নাম্বার 1 ডিএনএ আরএনএ, এবং এই ডিএনএ আরএনএ রিলেটেড যে প্রবলেমগুলো অর্থাৎ সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো, এই ডিসঅর্ডারগুলো নিয়ে কিছু একটা আলোচনা আছে। তবে এই চ্যাপ্টার থেকে মেইন পরীক্ষায় সিকিউ কোথা থেকে আসে ভাইয়া? ডিএনএ এবং আরএনএ থেকে সিকিউ মানে পরীক্ষায় আসে। সুতরাং এই চ্যাপ্টারে যদি আপনি ডিএনএ আরএনএ কনসেপ্টটা ঠিকমতো বুঝে ফেলতে পারেন, তাহলে আপনার এই চ্যাপ্টার থেকে কোনো জায়গায় সিকিউ আটকানোর কোনো কথা আপাতত নাই। আচ্ছা, আজকে আমরা শুরু করব। আমরা মোটামুটি ভাবে শুরু থেকে শুরু করব। আমার নাম ফারাবি হাসান, পড়াশোনা করছি মুক্তা মেডিকেল কলেজে। সো আসেন আমরা হচ্ছে একদম লেকচারে ঢুকে যাই যে আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, প্রথমে আমাদের এই চ্যাপ্টারটার আলোচনা শুরু হয় হচ্ছে, এই চ্যাপ্টারটার আলোচনা শুরু হবে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে। জেনেটিক ম্যাটেরিয়ালস, তাহলে আসেন একটু কথা বলি। এটা হচ্ছে জেনেটিক মানে কি ভাইয়া? কি লিখলেন এটা? মানে হচ্ছে এটাকে বাংলায় বলে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু, ওকে। বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালস, তার মানে বংশগতি ব্যাপারটা কি, ঠিক আছে, বা হেরিডিটি মানে কি? মানে হচ্ছে এই যে আপনার বাবার বৈশিষ্ট্য সন্তানে রূপান্তরিত হওয়া, বাবার যে চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে ওর মুখ, চোখ, চুলের রং ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলা পরবর্তী প্রজন্মে ধারাবাহিকভাবে পরিবর্তিত হওয়া, ধারাবাহিকভাবে একই থাকা বা ক্রমে ধারাবাহিকভাবে এগিয়ে চলা, এই যে প্রজন্ম থেকে প্রজন্মে বৈশিষ্ট্যের রূপান্তর, বৈশিষ্ট্যের স্থানান্তর, এই জিনিসটাকে আমরা বললাম বংশগতি। তার মানে একটা বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যাওয়া। এই বংশগতির জন্য আমাদের কিছু বস্তু প্রয়োজন, যেই বস্তুগুলা বা যেই ম্যাটেরিয়ালস গুলা এই বংশগতিতে সাহায্য করে। কি কি ম্যাটেরিয়ালস আমরা এখানে পাবো? মূলত এই চ্যাপ্টারটাতে আমরা ডিসকাশন করব তিনটা জিনিস নিয়ে। কি কি জিনিস নিয়ে ভাই ডিসকাশন করব? আমরা ডিসকাশন করব ক্রোমোজোম নিয়ে, আমরা ডিসকাশন করব ভাইয়া ডিএনএ নিয়ে, আমরা ডিসকাশন করব আরএনএ নিয়ে। তার মানে এই যে চারটা জিনিস বা তিনটা জিনিস, এই তিনটা জিনিসে কিন্তু বংশগতীয় বস্তুর মেইন ভূমিকাটা পালন করে, বা একটা বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের স্থানান্তর করে নিয়ে যায়। এটাকে আমরা বললাম বংশগতি। এবং এই বংশগতির জন্য যে বস্তুগুলা বা যেই জেনেটিক ম্যাটেরিয়ালস গুলা এই হেরিডিটিকে বজায় রাখে, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এটা নিয়ে তো আমরা ডিসকাশন করবো বললাম, তাহলে আসলে নাকি আমরা ক্রোমোজোমের কিছু বেসিক কথাবার্তা বলে ফেলি। ক্রোমোজোমের যে বেসিক কথাবার্তাগুলো, এগুলো আপনারা চ্যাপ্টার 2 এ পড়ছেন, যে ক্রোমোজোম একটা ক্রোমাটিন তন্তু নিয়ে জানছেন, যেখানে নিউক্লিয়াস ছিল, তাই না? এবার আমরা একটু ক্রোমোজোম নিয়ে জানবো, যে ক্রোমোজোম আসলে দেখতে কিরকম, ক্রোমোজোমের কাহিনী কি। খুবই স্বল্প করে ডিসকাশন দেওয়া আছে আপনার বইয়ে, আপনারা খুবই স্বল্প করে ডিসকাশনই প্রয়োজন। তাহলে আসলে আমরা একটু ক্রোমোজোম নিয়ে জানতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ক্রোমোজোমের কি কি জিনিস আমার জানা লাগবে? প্রথমে এই ক্রোমোজোম আবিষ্কারক সম্বন্ধে একটা কথা বলা আছে আপনাদের বইয়ে, বা একজনের নাম দেওয়া আছে। এই নামটা একটু ভাইয়া মনে রাখার চেষ্টা করবেন। এই নামটা হচ্ছে বিজ্ঞানী স্টার্স বার্গার, বা স্টার্স বার্জারও বলে অনেকে, ঠিক আছে। উনি এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মোটামুটি ভাবে আবিষ্কার করে ফেললেন, ঠিক আছে, স্টার্সবার্গার। উনি 1875 সালে ক্রোমোজোমটাকে নিয়ে সে ডিসকাশন করলো, এবং ডিসকাশন সেটা জার্নালে পাবলিশ করলো, এবং এখান থেকে তিনি ক্রোমোজোম আবিষ্কার করলেন। আচ্ছা, এরপরে আমার জানা লাগবে যে এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম মানব দেহে কয় সেট আছে? আমরা জানি ক্রোমোজোম আমাদের দেহে ডিপ্লয়েড, তাই না? 2 সেট ক্রোমোজোম আছে, যে এক সেট আসছে পিতা থেকে, এক সেট আসছে মাতা থেকে, তাই না? তাহলে আমাদের দেহে বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আমাদের দেহে কয় ডিপ্লয়েড সংখ্যক, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিদ্যমান?
আচ্ছা, এরপর আমাদেরকে একটু জানা লাগবে যে ক্রোমোসোম ডিপ্লয়েড তো বুঝলাম, 2 সেট তো বুঝলাম, আসলে সংখ্যা কতটা? আমাদের ক্রোমোসোম সংখ্যা আপনারা সবাই জানেন, আমাদের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 46টা, ঠিক আছে? আমাদের ইন্টার আপনারা এরকম একটা বক্স পড়বেন, অনেকগুলা প্রাণীর ক্রোমোসোম সংখ্যা তখন আপনাকে মুখস্থ করতে হবে। সুতরাং একটা একটা ইজি টেকনিক বলে দেই যে আমাদের ক্রোমোসোম সংখ্যা যে পড়লেন না 46, সেটা আপনারাও জানেন, আমিও জানি, ছোটবেলা থেকে বাচ্চারাও জানে। এবার আপনি একটু চালাক, আপনি একটু, আমরা কি খাই, গরু ছাগল খাই না, আপনি ওনার একটু ক্রোমোসোম সংখ্যা মনে করার চেষ্টা করেন। আপনার ক্রোমোসোম সংখ্যা 46, 46কে উল্টায় দেন হয় 64, এই যে 64 না, এটাই গরু আর ছাগলের ক্রোমোসোম সংখ্যা, ঠিক আছে? তাহলে 46 হচ্ছে ওসব আলাপ বাদ, আমাদের আজকের আলাপ হচ্ছে মানুষের ক্রোমোসোম সংখ্যা নিয়ে। মানুষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে ভাই কত? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম থাকবে, অর্থাৎ আমাদের ক্রোমোসোম থাকবে 46টি ক্রোমোসোম। এবং এই যে 46টা ক্রোমোসোম আছে, আমরা জানি 46টাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাইয়া অটোজোম, আর এটা হচ্ছে সেক্স ক্রোমোসোম, তাই না ভাইয়া? একটা হচ্ছে অটোজোম। ভাই অটোজোম মানে কি? অটোজোম মানে হচ্ছে আমাদের সোমাটিক সেল, সোমাটিক সেলের জন্য যে ক্রোমোসোম গুলো সেগুলোকে আমরা বলি অটোজোম, আর জেনেটিক সেলের জন্য যে ক্রোমোসোম গুলো সেগুলোকে আমরা বলি সেক্স ক্রোমোসোম, তাই না? বা একটা জেন্ডার নির্ধারণ করার জন্য যে ক্রোমোসোম গুলো থাকে সেটা হচ্ছে সেক্স ক্রোমোসোম। আর বাকি আমাদের দেহকোষ, পুরো বডি তৈরি করার জন্য যে ক্রোমোসোম গুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের অটোজোম। এই অটোজোমের সংখ্যা কত ভাইয়া? এই অটোজোমের সংখ্যা কত? আমরা জানি এই অটোজোমের সংখ্যা হচ্ছে ভাইয়া 22 জোড়া, বা করা হয় 44টা। আর সেক্স ক্রোমোসোম সংখ্যা কত ভাইয়া? এটা আমরা জানি 1 জোড়া সেক্স ক্রোমোসোম আছে। এই 1 জোড়া সেক্স ক্রোমোসোম গুলো কি মনে রাখবেন একটু, এক্স এবং ওয়াই, এই দুইটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোসোম, সেটা হচ্ছে 1 জোড়া। তাহলে ক্রোমোসোমের সংখ্যা রিলেটেড আমরা যতগুলো ইনফরমেশন বেসিক আপনার লাগবে, এক লাইনে সবগুলো ইনফরমেশন শেষ, ঠিক আছে? আপনি একবার চোখ বুলায় যাবেন। আচ্ছা, এরপর আমাদের একটু জানা লাগবে, এই যে ক্রোমোসোম নিয়ে পড়াশোনা করতেছি, এই ক্রোমোসোম নিয়ে পড়াশোনা করার পাশাপাশি আমাদের একটু জানা লাগবে ক্রোমোসোমের দৈর্ঘ্য কত হইতে পারে, প্রস্থ কত হইতে পারে। সাধারণত এটা আসে না, বাট একটু সিমিলারিটি আছে, একটু মানে সহজে মনে রাখা যায় যে ভাইয়া এইটার দৈর্ঘ্য হচ্ছে, দেখেন এই ব্যাপারটা মজার, এটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া কত জানেন? 3.5 মাইক্রন থেকে 30 মাইক্রন, মানে 3 না, একটু মনে রাখবেন, ঠিক আছে? 30 মাইক্রন। আর ভাই এটার প্রস্থ বা ব্যাস কত জানেন? ব্যাসটাও একটু মানে সিমিলার কাইন্ডেরই, মনে রাখার সহজার্থে আমরা ইটস 0.2 থেকে 2.5 মাইক্রন, ঠিক আছে? সুতরাং একই টার্মে, তাই না? দেখেন 0.2, এই পাশে 2.5, এবারে 3.5, এটাকে পুরোটা দশমিকটা ওই পাশে নিয়ে যাবেন, 30, ঠিক আছে? তাহলে আমার ক্রোমোসোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 বা 30.0 মাইক্রন, আর এই পাশে হচ্ছে ব্যাস হচ্ছে 0.2 থেকে 2.5 মাইক্রন, 0.2 থেকে 2.5 মাইক্রন। এবারে একটা কথা আছে ভাইয়া, ক্রোমোসোমের ভিতরে কি থাকে? সাধারণত ক্রোমোসোমকে আমরা বলি বংশগতি ধারক এবং বাহক, এবং এই ক্রোমোসোমের মেইন উপাদান কোনটা ভাইয়া? ক্রোমোসোমের মেইন উপাদান হচ্ছে ভাই আমাদের ডিএনএ। ক্রোমোসোমের মেইন উপাদান কি? ডিএনএ। এবার এই কিছু ক্রোমোসোমের মেইন উপাদান ডিএনএ, ডিএনএ এর ভিতরে কি আছে ভাইয়া? ডিএনএ এর ভিতরে বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস বেস আছে, আমরা ডিএনএ এর গঠন সম্পর্কে জানবো একটু পরে। বাট মোটা দাগে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া, সেটা হচ্ছে ক্রোমোসোমের কে ভাঙলে বা ক্রোমোসোমের মেইন উপাদানটা হচ্ছে ডিএনএ, এবং এই ডিএনএ এর মধ্যে থাকে জিন, যে জিনের মাধ্যমে আপনি একটা বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর হয়, তাই না? ওই যে জিনগুলো, এই জিনগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তার মানে মোটা দাগে এই ক্রোমোসোমের যে পুরা বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হইলো ক্রোমোসোমকে, সেটা আমরা আশা করি বুঝতে পারছি, কারণ এই ক্রোমোসোমের যে জিন, সেই জিনের মাধ্যমেই আপনি একটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। একটা ইনফরমেশন আছে ভাইয়া, এই যে ক্রোমোসোমের যেই জায়গায় জিনটা থাকে, সেই জায়গাকে আমরা বলি লোকাস। কি বলি? লোকাস। এই যে লোকাসটা অনেক সময় জিজ্ঞেস করে, লোকাস হচ্ছে ক্রোমোসোমের যেই খণ্ডাংশে জিন পাওয়া যায়, ঠিক আছে? তাইলে লোকাস কি? লোকাস হচ্ছে সিম্পলি ইটস আ প্লেস, বা এটা হচ্ছে ক্রোমোসোমের একটা খণ্ডাংশ যেখানে আপনি জিন পাবেন, এই জিনগুলোর কাজকে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে দেখেন আমার ক্রোমোসোম নিয়ে ধারাবাহিক আইডিয়া গুলা শেষ। এতটুকুই এই চ্যাপ্টারে আপনাদের ক্রোমোসোম নিয়ে আইডিয়া আছে। এরপর আমরা ডিরেক্ট চলে যাব ডিএনএ এর গঠনে। আসলে আমরা ডিএনএ নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের চ্যাপ্টার কি? এখন আমাদের চ্যাপ্টার হচ্ছে ভাইয়া ডিএনএ, তাই না? ওকে ওকে ওকে, নাইস। এটা এটা বাজে লাগতেছে, এটাতে শিফট করি আমরা, তাই না? ওকে।
একটু ডিএনএ নিয়ে পড়বো। ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ নিয়ে পড়ার সময় আমাদেরকে কি পড়তে হবে ভাইয়া? পড়ার সময় আমাদেরকে পড়তে হবে যে ডিএনএ এর ফুল ফর্মটা কি, আপনি কি জানেন? আপনি কি জানেন ডিএনএ এর ফুল ফর্ম কি ভাইয়া? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কি কি বলছি ভাইয়া? অনেক কিছু তো বললেন। ডিএনএ এর পূর্ণরূপ কি ভাইয়া? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবোস রাইবো, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিএনএ এর পূর্ণরূপ। তাহলে ডিএনএ এর পূর্ণরূপ কি? একটা নিউক্লিক অ্যাসিড, যেটা হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আপনাদের মাথায় আসবে ভাই কি কি জিনিস বলতেছেন, এটা আমি বুঝতেছি না, আপনি ডিরেক্টলি গঠনে যান, তাই না? আচ্ছা, এই যে ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড, এটাকে ভাঙলে মূলত কি কি জিনিস পাওয়া যাবে, কি কি জিনিস কিভাবে করে এই পলিমারটাকে তৈরি করে, সেটাই আমরা মূলত এই এই যে পড়ালেখা, এই পড়ালেখাটা জানবো। আপনি মনে রাখবেন, এটা হচ্ছে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএ হচ্ছে অনেকগুলা নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। এই ডিএনএ গঠনে আমরা বেসিক্যালি তিনটা জিনিস পাবো। কয়টা জিনিস? 3 থেকে 4টা জিনিস পাবো। এই ডিএনএ কে আপনি ভাঙলে কি কি জিনিস পাবেন সেটাকে আপনাকে বলতেছি। 1 নম্বরে আপনি এখানে বিভিন্ন নাইট্রোজেন বেস বা ক্ষারক পাবেন। কি পাবেন ভাইয়া? নাইট্রোজেন বেস বা ক্ষারক, নাইট্রোজেন বেস। হ্যাঁ, তাহলে বেস মানে কি? ক্ষারক। তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের নাইট্রোজেন বেস পাবেন। এবার পরীক্ষায় প্রশ্ন করে ভাইয়া যে নাইট্রোজেন বেস যে আমরা পাবো, এই নাইট্রোজেন বেস কয় ধরনের হয়? আপনি একটু মনে রাখবেন ভাইয়া, এই যে নাইট্রোজেন বেসটা পাবো না, এই নাইট্রোজেন বেস পাবো 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। কি কি বেস আমরা এখানে পাবো? একটা পাবো আমরা পিউরিন, একটা পাবো কি? পিউরিন। আরেকটা পাবো ভাইয়া পাইরিমিডিন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা পাইলাম পিউরিন আর একটা পাইলাম পাইরিমিডিন। তাহলে এই 2 ধরনের নাইট্রোজেন বেস আমরা এই পুরা মানে এখানে আসলে পাবো। এখন আপনাদেরকে বলতে হবে যে এই যে পিউরিন এবং পাইরিমিডিন আছে, এই পিউরিন এবং পাইরিমিডিন কোনগুলা? মনে রাখবেন ভাইয়া, পিউরিনের 2টা এক্সাম্পল আছে, পাইরিনের 2টা এক্সাম্পল আছে। মানে এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে পিউরিন এবং পাইরিমিডিন থাকে, পিউরিন থাকে 2টা, পাইরিমিডিনও থাকে 2টা। মনে রাখবেন পিউরিন কি কি আর পাইরিমিডিন কি কি, এটা জিজ্ঞেস করে। আমরা একটু মাথায় রাখবো ভাইয়া, পিউরিন হচ্ছে একটার নাম হলো অ্যাডেনিন, অ্যাডেনিন, আর পিউরিন আরেকটার নাম হলো গুয়ানিন। তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে আমার একটা পিউরিন, তাই না? আচ্ছা, আর বাকি যে 2টা আছে, 4টা নাইট্রোজেনের মধ্যে 2টা, এর মধ্যে একটা হলো, সেটা হচ্ছে বাকিগুলো হবে পাইরিমিডিন। পাইরিমিডিন একটা হবে সাইটোসিন ভাইয়া, একটা হবে কি? সাইটোসিন, একটা সাইটোসিন। আরেকটা হচ্ছে ভাইয়া থায়ামিন। আরেকটা কি ভাইয়া? থায়ামিন। আমরা কি পড়তেছি? ডিএনএ পড়তেছি। আমরা কি পড়তেছি? ডিএনএ পড়তেছি। আচ্ছা, এটা হচ্ছে ডিএনএ 1 নাম্বার গঠন। এখন এই জায়গায় আরেকটু মনে রাখবেন, ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স গঠন। কি গঠন? ডাবল হেলিক্স গঠন, ঠিক আছে। ডাবল হেলিক্স মানে কি? আমরা একটু পরেই ছবি আঁকবো, সেই ছবি আঁকলে আপনি বুঝতে পারবেন ডাবল হেলিক্স জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন, এই হলো একটা গঠন, এই হচ্ছে ডিএনএ এর একটা পার্ট। একটা পার্টে ডিএনএ মানে ডিএনএ এর যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে এই উপাদানগুলো থাকে। 2 নম্বরে কি থাকে ভাইয়া? 2 নম্বরে থাকে হচ্ছে আমার সুগার। সুগার মানে কি? শর্করা। সুগার মানে কি? শর্করা। সিম্পলি একটা শর্করা অণু থাকবে। কি শর্করা থাকবে? এখানে দেখবেন এটার মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন ভাই ডিঅক্সিরাইবোজ সুগার মানে কি? ভাইয়া মনে রাখবেন, সুগার মানে সিম্পলি আপনি ধরে নেন কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করার একদম যে সিম্পলিয়েস্ট ফর্ম, একদম সরল ফর্ম, একদম সরল স্ট্রাকচার, সেটার নাম হচ্ছে মনোস্যাকারাইড। কি স্যাকারাইড ভাইয়া? মনোস্যাকারাইড। এই যে মনোস্যাকারাইডটা আছে, এই মনোস্যাকারাইডটা আবার অনেক ধরনের হইতে পারে, তাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কিসের সংখ্যার উপরে ভিত্তি করে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মানে কি? প্রথম কার্বন মানে 3 কার্বন হতে পারে, 4
কার্বন হতে পারে, 5 কার্বন হতে পারে। তাহলে ভাই প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে ডিঅক্সিরাইবোজ সুগার এটা একটা মনোস্যাকারাইড, তাহলে এবার আপনি আমাকে এটা বলেন যে ডিঅক্সিরাইবোজ সুগার যদি একটা মনোস্যাকারাইড হয় তাহলে এটা কয় কার্বনের মনোস্যাকারাইড? ভাইয়া মনে রাখতে হবে এটা অবশ্যই অবশ্যই 5 কার্বনের একটা মনোস্যাকারাইড। তাহলে এটা হচ্ছে আমার 5 কার্বনের একটা শর্করা, 5 কার্বন শর্করা। এখন ভাইয়া এই যে 5 কার্বন শর্করা লিখলাম, এই 5 কার্বন শর্করাকে আমরা বলি হচ্ছে পেন্টোজ। একটা নাম দেই, সেটা হচ্ছে পেন্টোজ। তার মানে আমরা যদি 4 কার্বনের শর্করা বলতাম তাহলে ওটার নাম কি হয়েছে তো টেট্রোজ, 3 কার্বন হলে ট্রাইওজ। যেহেতু এটা 5 কার্বন হয়েছে তাই ডিঅক্সিরাইবোজ সুগার একটা পেন্টোজ শর্করা। কি শর্করা? পেন্টোজ শর্করা। ক্লিয়ার? এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এখন এই যে ডিঅক্সিরাইবোজ সুগারটা এটা কিভাবে তৈরি হয়েছে, এটা একটা গল্প আছে বুঝছেন, যে গল্পটা ইন্টারে পড়া আপনার জন্য ইম্পর্টেন্ট না। এটার গল্পটা হচ্ছে ভাইয়া, এই ডিঅক্সিরাইবোজ সুগারটা তৈরি হয় রাইবোজ সুগার থেকে। কোত্থেকে তৈরি হয়? রাইবোজ সুগার থেকে। মনে রাখবেন, আমরা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এই যে শব্দটা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ এই শব্দটা আসছে ভাইয়া রাইবোজ শর্করা থেকে। এটা কোত্থেকে আসছে? এটা আসছে ভাইয়া রাইবোজ শর্করা থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া রাইবোজ শর্করা কি? মনে রাখবেন ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ শর্করা দুইটাই 5 কার্বন বিশিষ্ট শর্করা। মূলত রাইবোজ সুগারটাই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এবার এই যে রাইবোজ সুগার যে আছে, এই রাইবোজ সুগার থেকে যখন এক অণু অক্সিজেন চলে যায়, অর্থাৎ একটা অক্সিজেন, এক অণু অক্সিজেন বের হয়ে যায় রাইবোজ সুগারের থেকে, যখন এক অণু অক্সিজেন বের হয়ে যায় তখন এটাকে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার বলে ফেলি। তাহলে বুঝছেন যে ডিঅক্সিরাইবোজ সুগারটা কোত্থেকে আসছে? ভাইয়া ডিঅক্সিরাইবোজ সুগারটা আসছে হচ্ছে রাইবোজ সুগার থেকে। রাইবোজ সুগারটা হচ্ছে ভাইয়া 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এই রাইবোজ সুগার থেকে যখন ভাইয়া একটা অক্সিজেন অণু চলে যায়, তখন ওটাকে আমরা বলবো, বা একটা অক্সিজেন পরমাণু চলে যাবে তখন ওটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোজ সুগার। ক্লিয়ার? এবার আরেকটা প্রশ্ন করে মাঝে মধ্যে যে ভাইয়া রাইবোজের কত নাম্বার কার্বন থেকে, রাইবোজ তো 5 কার্বন, সব কার্বন থেকে কি অক্সিজেন চলে যাবে? না ভাই, কত নাম্বার কার্বন থেকে রাইবোজের অক্সিজেন চলে যাবে? মনে রাখবেন ভাইয়া, রাইবোজের অক্সিজেন যাবে 2 নাম্বার কার্বন থেকে। কয় নাম্বার কার্বন থেকে? রাইবোজের অক্সিজেন যাবে 2 নাম্বার কার্বন থেকে। 2 নং, ঠিক আছে? 2 নং কার্বন থেকে যখন অক্সিজেন বের হয়ে যায় তখন সেটা হয়ে যায় ডিঅক্সিরাইবোজ সুগার। ক্লিয়ার? এটা হইলো। এরপরে ভাইয়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, 3 নাম্বার পয়েন্ট বললাম, 3টা পয়েন্ট বলছেন, 3টা জিনিস থাকে। একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, একটা হচ্ছে সুগার থাকে। আরেকটা কি জানিস ভাইয়া? আরেকটা হচ্ছে এখানে বিভিন্ন ফসফেট বন্ধন থাকে, ফসফেট বন্ধন বা ফসফেট বন্ড বিদ্যমান থাকে, ফসফেট বন্ড বিদ্যমান থাকে। এখন ফসফেট মানে কি? এখানে অবশ্যই মানে ফসফরাস আছে, সাধারণত যে কি বলে ফসফরিক অ্যাসিড থাকে এই জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে একটা ফসফেট বন্ড থাকে, ঠিক আছে? আমরা তাহলে এই যে 4টা জিনিস, 3টা উপাদান, এই 3টা উপাদান কোথায় থাকবে ভাইয়া? ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে থাকবে বা ডিএনএ তে থাকবে, ঠিক আছে? তাহলে ডিএনএ তে ভাইয়া কি কি জিনিস থাকবে? নাইট্রোজেন বেস থাকবে ওভারঅল, ফসফেট বন্ধন বিদ্যমান থাকবে এবং ডিঅক্সিরাইবোজ সুগার বিদ্যমান থাকবে। এবার ভাইয়া এই যে আমরা বললাম পিউরিন এবং পাইরিমিডিন দুইটা নাইট্রোজেন বেস থাকে, এরা কিভাবে থাকে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? এরা কিভাবে থাকে এটা বোঝার জন্য ভাইয়া আমরা শুরুতে যেটা করব, আচ্ছা আমরা শুরুতে যেটা করব ভাইয়া, এইটাকে আমরা একটা চিত্র আঁকার মাধ্যমে দেখব, ঠিক আছে? লেখাগুলো আমরা এই পাশে পাঠাই দেই। ওকে, আসেন তাহলে আমরা একটা চিত্র আঁকি, ঠিক আছে? আমরা মোটা দাগে 2টা চিত্র আঁকবো এই জায়গায়। তাহলে আপনাকে আমি বলছি প্রথমে কি থাকবে ভাইয়া? এই 3টা জিনিস থাকবে, তাই না? এবার আসেন 3টা জিনিস যুক্ত করি। তাহলে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, হ্যাঁ? তাইলে 1 2 3 4 and 5, বুঝছেন? এবার আসেন, তাহলে সুগার দিলাম, শর্করা দিলাম, শর্করার পর এই যে 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনে যুক্ত হবে বেস।
কি যুক্ত হবে? নাইট্রোজেন বেস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নাইট্রোজেন বেস কোনটা যুক্ত হবে? ভাইয়া এই জায়গায় মনে রাখতে হবে আপনার একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন যুক্ত হয়। কি বলছি? একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন যুক্ত হয়, একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন যুক্ত হয়। আপনি কখনো অ্যাডেনিন আর গুয়ানিন দুইটাকে এই জায়গায় যুক্ত করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা পিউরিন নিতে হবে, একটা পাইরিমিডিন নিতে হবে। তো এই ক্ষেত্রে কিভাবে কি যুক্ত হয় ভাইয়া একটু মাথায় রাখবেন। এই জায়গা থেকে একটু আমরা মাথায় রাখবো যে অ্যাডেনিন প্লাস থায়ামিন সবসময় হবে, অ্যাডেনিন প্লাস থায়ামিন হবে এবং গুয়ানিন প্লাস সাইটোসিন হবে। বুঝাইতে পারছি আমি? তার মানে একটা অ্যাডেনিন তার আরেকটা থায়ামিনের সাথে যুক্ত হবে, আর গুয়ানিন সবসময় কার সাথে যুক্ত হবে? সাইটোসিনের সাথে যুক্ত হবে। ক্লিয়ার? এবারে যুক্ত যে হবে কিসের মাধ্যমে যুক্ত হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোটি টাকার প্রশ্ন। যুক্ত যে হবে কিসের মাধ্যমে যুক্ত হবে? মনে রাখবেন এই প্রত্যেকটা বন্ড যুক্ত হয় এই জায়গায়, অর্থাৎ একটা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক আরেকটা নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কিসের বন্ধনের মাধ্যমে ভাইয়া? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে ভাইয়া, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিন যখন থায়ামিনের সাথে যুক্ত হবে যতগুলা হাইড্রোজেন বন্ধন লাগবে, গুয়ানিন এবং সাইটোসিন যখন যুক্ত হবে ততগুলাই কি হাইড্রোজেন বন্ধন লাগবে? উত্তর হচ্ছে না। মনে রাখবেন ভাইয়া অ্যাডেনিন আর গুয়ানিন যখন যুক্ত হচ্ছে তখন হাইড্রোজেন বন্ধন লাগবে ভাইয়া দুইটা। কয়টা? দুইটা। আর গুয়ানিন এবং সাইটোসিন যখন যুক্ত হচ্ছে তখন এই হাইড্রোজেন বন্ধন লাগবে তিনটা। বুঝাইতে পারছি আমি? তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিন দুইটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, আর এটা তিনটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। ক্লিয়ার? তাইলে এই হচ্ছে আমার নাইট্রোজেন বেসের আলাপ। তাহলে এবার আসেন এখানে আপনি অ্যাড করেন। তাহলে একটাতে আপনি দিবেন অ্যাডেনিন, দিলাম অ্যাডেনিন, সে দুইটার সাথে দুইটা বন্ডে যুক্ত হবে থায়ামিনের সাথে। তাহলে এই সূত্রকে এই যে হাফ, এটার যে সুগার, সেই সুগারের 1 নাম্বার কার্বনে সে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গেছে, তাই না? এবার আসেন, এবারে কি হবে ভাইয়া? এই জায়গা থেকে আপনি এইটার 1 নাম্বারে আরেকটা সুগার দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, এই সুগার বা এই শর্করার 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। আপনি মাথায় রাখতে হবে আপনার ভাইয়া, শর্করার সাথে নাইট্রোজেন বেস সবসময় 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। তার মানে যে এই যে 5 কার্বনের একটা শর্করা ডিঅক্সিরাইবোজ শর্করা, এটার 1 নাম্বার কার্বনে শুধুমাত্র নাইট্রোজেন বেস গুলো যুক্ত হবে। তার মানে এই পাশেরটাকে আপনার 1 নাম্বারই যুক্ত করতে হবে। এই 1 নাম্বার যদি যুক্ত করতে চান, এই জন্য আপনাকে এটাকে উল্টাই দিতে হবে, নাহলে আপনি 1 নাম্বারে যুক্ত করতে পারবেন না। ঠিক হয়ে গেল? ঠিক আছে? তাহলে দেখুন তো ভাইয়া, এই একটা শর্করা দুইটারই 1 নাম্বারে আমার নাইট্রোজেন বেস যুক্ত হয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই হচ্ছে আমার 5 নাম্বার কার্বন। ক্লিয়ার? আসেন তাহলে দ্বিতীয় সূত্র কাকি সেম ভাবে আপনি এখানে ড্র করবেন, 1 2 3 4 5, এদিকে 5 হবে, তাই না? তাহলে এটার সাথে 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হবে ভাইয়া? 1 নাম্বার কার্বনের সাথে এবার আপনি গুয়ানিন যুক্ত করেন। কয়টা বন্ডে যুক্ত করবেন? 3টা বন্ডে যুক্ত করবেন। তা কার সাথে যুক্ত করবেন? সাইটোসিনের সাথে যুক্ত করবেন। এবার এটা সেম ভাবে 1 নাম্বার কার্বনের শর্করার যে 1 নাম্বার কার্বন সেটার সাথে যুক্ত হবে। এবার শর্করা 1 নাম্বার কার্বন আপনি দিবেন, এই হচ্ছে আমার শর্করা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই হচ্ছে আমার 5 নাম্বার কার্বন। ক্লিয়ার? সেম ভাবে আপনি আরেকটা আঁকেন, তাহলে এই এখানে আপনি দিতে পারেন হচ্ছে অ্যাডেনিন, আবার অ্যাডেনিন দিবেন, দুইটা বন্ড দিবেন, থায়ামিন দিবেন। এবার এটাকেও আমার যুক্ত করতে হবে 1 নাম্বার কার্বনের সাথে, রাইট? এই এবার আপনি একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এইটা কত নাম্বার কার্বন ভাইয়া? 1 নাম্বার কার্বন। আমি লিখে দিই, এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4, আর এখানে আছে 5। তাহলে এই হচ্ছে আমার 3 নাম্বার কার্বন। বুঝেন, এই হচ্ছে আমার 3 নাম্বার কার্বন, আর এইখানে আছে 5 নাম্বার কার্বন, তাই না? এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই 3 নাম্বার কার্বন অর্থাৎ একটা সুগারের, বুঝছেন ভাই, একটা সুগারের 3 নাম্বার কার্বন তার নিচের সুগারের 5 নাম্বার কার্বনের সাথে একটা বন্ধন ফরমেশন করবে। কি করবে? একটা বন্ধন বানাবে। এই যে এই জায়গায়
অর্থাৎ এইটার 3 নাম্বার, এটার 5 নাম্বার, মাঝখানে একটা বন্ধন হবে। তাহলে এটা হচ্ছে এটার 3 নাম্বার আর এটা হচ্ছে এটার 5 নাম্বার, মাঝখানে একটা বন্ধন বানাবে। এইটা 1 2 3 4 5, এটা 5, 1 2 3, এটা 3, তাহলে 5 নাম্বার আর 3 নাম্বার, মাঝখানে একটা বন্ধন বানাবে। 5 নাম্বার আর এখান থেকে 3 নাম্বার, মাঝখানে একটা বন্ধন বানাবে। ক্লিয়ার? এই বন্ধনের নাম কি ভাইয়া? এই বন্ধনের নাম হচ্ছে ফসফেট বন্ধন। এই বন্ধনের নাম কি? ফসফেট। তাহলে এটাই হচ্ছে আমার ফসফেট বন্ধন। ফসফেট, ফসফেট, ফসফেট। তাহলে এবারে আপনি আমাকে একটা কথার উত্তর দেন তো ভাইয়া। কি উত্তর দিবেন? যে নাইট্রোজেন বেস ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নাম্বারের সাথে যুক্ত হয়, 1 নাম্বার কার্বনের সাথে সব সময় যুক্ত হয়। কথা ঠিক কিনা বেঠিক বলেন? ঠিক। যদি ইহা কথাটা সত্য হইয়া থাকে তাহলে নাইট্রোজেন বেজের কত নাম্বার কার্বনের সাথে ফসফেট বন্ধন যুক্ত হবে? উত্তর দিতে হবে। ভাইয়া এটার উত্তর হচ্ছে নাইট্রোজেন বেসের 3 এবং 5 নাম্বার কার্বনে সুগারের 3 এবং 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট বন্ড গৃহীত হবে এবং সুগারের 1 নাম্বার কার্বনের সাথে সবসময় নাইট্রোজেন বেস যুক্ত হবে। দুইটা কথা বলছি। 1 নাম্বার কথা কি? সুগারের 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হবে এবং 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট বন্ধন গঠন করবে। ক্লিয়ার? তাহলে ফসফেট বন্ধন হয়ে গেল না? আচ্ছা, এবার দেখেন তো ভাইয়া, এই সূত্রটা শুরু হইলো কি দিয়ে? আপনি যদি একটু খেয়াল করেন, শুরু হয়েছে ভাইয়া 5 দিয়ে, তাই না? 5 দিয়ে শুরু হয়েছে। তো এটা কি? এপাশে এটা শুরু হয়েছে 3 দিয়ে, এটা শুরু হলো 5 দিয়ে, এটা শুরু হলো 3 দিয়ে, শেষ হয়েছে। দেখেন এই সূত্রটা শুরু হয়েছে 5 দিয়ে, শেষ হয়েছে 3 দিয়ে। ক্লিয়ার? এই যে হাফ, এই হাফ শুরু হয়েছে 5 দিয়ে, শেষ হয়েছে 3 দিয়ে, শুরু হয়েছে 5 দিয়ে, শেষ হয়েছে 3 দিয়ে। এইটা শুরু হয়েছে 3 দিয়ে, শেষ হয়েছে 5 দিয়ে, তাই না? দিস ইজ 5, দিস ইজ 5। তাহলে শুরু হয়েছে 3 দিয়ে, শেষ হয়েছে 5 দিয়ে। তার মানে আপনাকে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? আপনাকে আমি বলার চেষ্টা করতেছি ভাইয়া, একটা একটা প্রান্ত, একটা প্রান্ত, এই যে প্রান্তটা আছে, আই এম সরি, এই যে প্রান্তটা আছে ভাইয়া, এই প্রান্তটা হচ্ছে আমার 5 থেকে 3 প্রাইম মুখী, তাই না? 5 to 3। আর তাহলে এই প্রান্তটা, একটা প্রান্ত যদি 5 to 3 প্রাইম মুখী হয় তাহলে এই প্রান্ত অবশ্যই ভাইয়া হবে, তাহলে এটা কি হবে? এটা হবে ঠিক তার উল্টা। তাহলে এটা হবে ভাইয়া 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী। তার মানে এটা হচ্ছে সুগারের প্রান্ত অনুযায়ী। তাহলে এই সুগারটা শুরু হয়েছে কি দিয়ে? 5 দিয়ে, শেষ হয়েছে 3 দিয়ে। এটা শুরু হয়েছে 3 দিয়ে, শেষ হয়েছে 5 দিয়ে। তাহলে একটা যদি 5 থেকে 3 হয় তাহলে আরেকটা কি হবে? তার বিপরীত হবে, 3 থেকে 5 মুখী হবে। এবার এই যে সূত্রটা দেখেন, কয়টা সূত্র হইলো? এই পাশে একটা সূত্র হইলো, এই পাশে একটা সূত্র হইলো, তাই না? এই জন্য এটাকে আমরা বললাম দ্বিসূত্রক। কি বললাম? দ্বিসূত্রক। কি বললাম? দ্বিসূত্রক। আচ্ছা, দ্বিসূত্রকের কাহিনী তো বুঝছেন, তাই না? এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি। আপনি যদি দ্বিসূত্রকের কাহিনী বুঝছেন যে ডিএনএ একটা দ্বিসূত্রক, এবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে নাইট্রোজেনের সাথে কি যুক্ত হয়েছে বলেন তো? নাইট্রোজেন বেসের সাথে, এই যে নাইট্রোজেন বেসের সাথে, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, তাই না? তাহলে নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হয়েছে সুগার। এই যে নাইট্রোজেন বেসের সাথে একটা নাইট্রোজেন বেস, মানে এক জোড়া নাইট্রোজেন বেসের সাথে একটা সুগার যখন যুক্ত হইলো, এটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। কি বলবো? নিউক্লিওসাইড। তাহলে দেয়ার ইজ এ টার্ম হুইচ ইজ নিউক্লিওসাইড, তাই না? নিউক্লিওসাইড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সুগার প্লাস বেস, সুগার প্লাস নাইট্রোজেন বেস, এটা হচ্ছে নিউক্লিওসাইড। আর যখন এই যে সুগার যুক্ত হইলো বেজের, মানে সুগার বেজের সাথে যুক্ত হইলো, এরপরে এই সুগার বেস এবং সাথে একটা ফসফেট বন্ড যুক্ত হয়ে গেল। তার মানে এই যে পুরাটা ভাইয়া দেখেন, এই হচ্ছে আপনার পুরাটা, এই পুরাটা, এই যে পুরাটা, এই পুরাটা যেখানে কি আছে ভাইয়া বলেন? ফসফেট বন্ধন আছে, সুগার আছে এবং একজন নাইট্রোজেন বেস আছে। এই পুরাটাকে বলা হবে নিউক্লিওটাইড। তার মানে একটা হচ্ছে নিউক্লিওসাইড আর এটা কি ভাইয়া? আরেকটা হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি হবে ভাইয়া? নিউক্লিওটাইড হবে সুগার প্লাস বেস প্লাস
আর এটা কি ভাই বলেন? ফসফেট বন্ধন বা ফসফেট বন্ড। ডান ডান, এই হয়ে গেল না? হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিওটাইড। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। তাইলে একটা জিনিস কি পাইলাম, ডিএনএ দুইটা সূত্রক হবে এবং এর মধ্যে নিউক্লিওটাইড থাকবে। ভাই কয়টা নিউক্লিওটাইড থাকবে? দেখেন অসংখ্য নিউক্লিওটাইড, অসংখ্য, একটা দুইটা না ভাই, অসংখ্য নিউক্লিওটাইড। এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এখানে আরেকটা নিউক্লিওটাইড আছে, এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। কি বলা হয়? পলিনিউক্লিওটাইড। কি বলা হয়? পলিনিউক্লিওটাইড। তাহলে হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ একটা দ্বিসূত্রক অথবা ডাবল হেলিক্স। ইংলিশ কি? ডাবল হেলিক্স। ডিএনএ একটা দ্বিসূত্রক অথবা ডাবল হেলিক্স পলিনিউক্লিওটাইড। কি? পলিনিউক্লিওটাইড বিশিষ্ট যৌগ। ক্লিয়ার? ইজ আ ডাবল হেলিক্স পলিনিউক্লিওটাইড বিশিষ্ট যৌগ। এটা হচ্ছে ডিএনএ এর সংজ্ঞা বা ডিএনএ। তাহলে ক্লিয়ার আমার জিনিসপত্র? এখন তাহলে দেখেন, এই হচ্ছে আপনার ডিএনএ স্ট্রাকচারাল ইউনিট বা এখানে ডিএনএ কে কিভাবে করে সাজানো থাকে সেটা আপনাকে দেওয়া আছে। আচ্ছা, এরপর আপনাদের আর কি লাগবে ভাইয়া? আপনাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটাকে যদি আপনি এইভাবে অঙ্কন করেন, একটু একটু যদি চেষ্টা করেন, এটাকে এভাবে যদি আঁকার একটু চেষ্টা করেন, ঠিক আছে? কিভাবে আঁকার চেষ্টা করবেন? সে ফর এক্সাম্পল এই হচ্ছে আমার একটা ডিএনএ, তাহলে সেম ভাবে এদিকে এই একটা সূত্র ভাইয়া, এরপর আপনি আরেকটা সূত্র আঁকেন। ঠিক আছে, এই ডিএনএ তে ভাইয়া আপনাকে যদি আমি দেখাই, তাহলে এই একটা সূত্র, এই আরেকটা সূত্র, ঠিক আছে? এই একটা সূত্র থেকে আরেকটা সূত্রের ব্যাস কত জিজ্ঞাসা করে। এই একটা সূত্র থেকে আরেকটা সূত্র, এই একটা সূত্র থেকে আরেকটা সূত্রর ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। অর্থাৎ একটা সূত্র থেকে আরেকটা সূত্রের ব্যাস। আর ভাইয়া একটা পরিপূর্ণ ঘূর্ণন কোন পর্যন্ত? এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা পরিপূর্ণ ঘূর্ণন, এইখান থেকে শুরু করে এখানে কমপ্লিট হয়েছে। এই একটা পরিপূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, একটা পরিপূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তাহলে যদি এখানে একটা পূর্ণাঙ্গ ঘূর্ণনের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয় এবং ব্যাসার্ধ যদি 20 অ্যাংস্ট্রম হয়, তাইলে এখানে একটা কাহিনী আছে ভাইয়া। কাহিনী কি? এই প্রত্যেকটার মাঝে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিউক্লিওটাইড আছে 10টা। কয়টা? কয়টা আছে? 10টা। যেহেতু এখান থেকে এই পর্যন্ত নিউক্লিওটাইড 10টা আছে, তাই এবার আপনি বুঝেন এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 34টা, নিউক্লিওটাইড আছে 10টা, তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড দূরত্ব কত? 34/10। তাইলে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হবে, এখান থেকে আমরা যদি বলতে পারি যে প্রত্যেক নিউক্লিওটাইডের দূরত্ব, নিউক্লিওটাইড এর ডিস্টেন্স হলো 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেক নিউক্লিওটাইডের ডিস্টেন্স কত? 3.4 অ্যাংস্ট্রম। শেষ, কাহিনী খতম। তাহলে দেখেন এই হচ্ছে আপনার ডিএনএ এর গঠন। সুতরাং এখানে আমি প্রত্যেকটা বাংলা টার্ম, আমি হয়তো অনেক কিছু বাংলাতে লিখছি, প্রত্যেকটা টার্মের ইংলিশও আমি আপনাকে বলে দিছি, তাই না? এখন সব দুইটাতে আমার পক্ষে লেখা সম্ভব না। আপনারা দুই ভার্সনেরই আছেন এবং দুই ভার্সনে একটু স্যাক্রিফাইস করতে হবে, যে আমি কিন্তু লেখার পাশাপাশি আপনাকে ইংলিশ টার্ম গুলো বলে দিয়েছি এবং পুরোটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই হচ্ছে আপনাদের ডিএনএ এর গঠন। ঠিক আছে, দিস ইজ দা স্ট্রাকচার অফ ডিএনএ। ওকে, ডান। আসেন আমরা এবার আরএনএ তে যাই। আরএনএ খুব ছোট জিনিস ভাইয়া, আমরা আরএনএ নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেখাবো না, কারণ আরএনএ আমরা অলরেডি ডিএনএ যা পড়ছি এখান থেকে কমন পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আরএনএ কি জিনিস ভাইয়া? আরএনএ হচ্ছে ভাইয়া রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএ এর মতো আরএনএ তেও সেম কিছু জিনিসপত্র থাকবে, তিনটা জিনিসপত্রই থাকবে। কি কি জিনিসপত্র থাকবে ভাইয়া? নাম্বার 1, নাম্বার 1 এখানেও ভাইয়া একটা নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস।
নাইট্রোজেন বেস। তাহলে এখানে নাইট্রোজেন বেস তাহলে সেম ভাবে দুই রকমের নাইট্রোজেন বেস থাকবে। কিরকম ভাইয়া? একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন, তাই না? এবার আমি পিউরিন আপনাকে কি বলছিলাম? পিউরিন ছিল অ্যাডেনিন, আর এটা ছিল গুয়ানিন। আমি আপনাকে পাইরিমিডিন কি বলছিলাম? একটা হচ্ছে সাইটোসিন। এবার দেখেন ডিএনএ তে আমি বলছিলাম একটা হচ্ছে থায়ামিন, আর আপনাকে আরএনএ তে কখনোই একটা সাইটোসিন তো বলছি, আরএনএ আরেকটা যে পাইরিমিডিন সেটাও কি হওয়া উচিত? কি হওয়া উচিত আপনি বলেন? সেটা হচ্ছে আমার থায়ামিন হওয়া উচিত, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এটা থায়ামিন হয় না, এটা হয় ইউরাসিল। এই হচ্ছে আরএনএ একটা পার্থক্য, যে এখানে থায়ামিন না হয়ে ইউরাসিল হয়। ক্লিয়ার? এখানে কি হয়? ইউরাসিল হয়, ইউরাসিল হয়। তাহলে এই হচ্ছে পিউরিন, পাইরিমিডিন, থায়ামিন, ইউরাসিলের কাহিনী। নাইট্রোজেন বেস যাওয়ার পরে আপনি কি শিখবেন? এখানে হচ্ছে আপনার আছে সেম ভাবে ওটাতে ছিল রাইবো, আমি আমি আপনাকে বলছিলাম না এই জায়গাতে ডিঅক্সি রাইবোজটা কোত্থেকে আসছে? রাইবোজ সুগার থেকে আসছে। এখানে ডিরেক্টলি রাইবোজ সুগারই থাকে। কি থাকবে? রাইবোজ সুগার। আচ্ছা, তাহলে এই রাইবোজ সুগারটাকে প্রশ্ন করে যদি আপনাকে, এটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? এটা পেন্টোজ একটা সুগার, যেহেতু পেন্টোজ আমরা এটার মধ্যে 5 কার্বন আছে। আর লাস্টে কি থাকবে ভাইয়া? সেম ভাবে এখানেও একটা ফসফেট বন্ধন থাকবে। টান। তাহলে আমার রাইবোজ সুগার, ফসফেট বন্ধন আর আরএনএ গঠন শেষ। আসলে আরএনএ গঠন শেষ। এবার আরেকটা কোশ্চেন করে ভাইয়া, আরএনএ কয় সূত্রক? মনে রাখবেন আরএনএ হচ্ছে এক সূত্রক। কয় সূত্রক? আরএনএ অবশ্যই অবশ্যই একটা এক সূত্রক। আরএনএ অবশ্যই এক সূত্রক। আরএনএ এক সূত্রক, ঠিক আছে? তাহলে আরএনএটা দেখতে কেমন হবে ভাইয়া? এরকম, এই এক সূত্রক আরএনএ, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে? এখানে আমার বেস গুলা থাকবে এই, ঠিক আছে? এই হচ্ছে আপনার আরএনএ এর গঠন, ঠিক আছে? আরএনএ গঠনে এর বাইরে আর একটা কোনো কথাই আপনার লাগবে না, বিশ্বাস করেন। আরএনএ এর বাইরে আর কোনো কথাই লাগবে না। তাহলে দুইটা পিকুলারিটি পাইলাম, এটা হচ্ছে এক সূত্রক, এটা হচ্ছে এক সূত্রক। 2 নাম্বার, এটার যে নাইট্রোজেন বেস আছে সেই নাইট্রোজেন বেসে অ্যাডেনিনের পরিবর্তে কি, সরি, থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে, ঠিক আছে? এখন এই আরএনএ সাধারণত, মানে আরএনএ ভাইরাসের ক্রোমোজোম, মানে আরএনএ যে ভাইরাস গুলো আছে সেই ভাইরাস গুলার জেনেটিক উপাদান আরএনএ হিসেবে কাজ করে, ঠিক আছে? আরএনএ ভাইরাস কিছু আছে যেমন টিএমভি, তারপর যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এই ক্ষেত্রে আরএনএ দিয়ে এদের গঠিত হয়, ঠিক আছে? এবার আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে আপনাদের জিন নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে? এটা তো শেষ, এবার একটু আমাদের জিন নিয়ে কথাবার্তা বলা লাগবে। আসেন। জিন ভাইয়া, জিন নিয়ে প্রথমে যেটা জিজ্ঞেস করে আপনাকে সেটা একটা সংজ্ঞা জিজ্ঞেস করে। এখন যে সংজ্ঞাটা লিখে দিতেছি এটা সারা জীবন মাথায় রাখবেন। কি সংজ্ঞা লিখবো ভাইয়া? জিন হলো ডিএনএ এর খন্ডাংশ যা জীব দেহের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বুঝছেন? তাহলে হোয়াট ইজ জিন? জিন হচ্ছে ডিএনএ একটা খন্ডাংশ যা জীবদেহের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার মানে ডিএনএ এর যে একটা রেমিনেন্ট, হ্যাঁ, বা ডিএনএ এর একটা খন্ডাংশ যেটা কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কোড করবে, কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারটা কোড করবে, কোন একটা সিঙ্গেল প্রোটিন তৈরি করবে, সেটা হচ্ছে আমার ডিএনএ, সরি সেটা হচ্ছে আমার জিন। জিন, তাহলে জিন কি? জিন ইজ আ পার্ট অফ ডিএনএ which control one single character, which control one single character, it is called gene. তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে, বাট জিন কি? জিন হচ্ছে ডিএনএ এর একটা পার্ট। কিসের পার্ট? ডিএনএ এর একটা পার্ট, ঠিক আছে? এখন এই জিনটা, এই যে জিন, এই জিনটা কিভাবে করে তৈরি হয়?
মনে রাখবেন প্রত্যেকটা জিন একটা প্রোটিন, ঠিক আছে, বা প্রত্যেকটা বৈশিষ্ট্যই একটা প্রোটিন দিয়ে তৈরি হয়, মানে আপনার যে জিনগুলো আছে এগুলো দিন শেষে একটা করে প্রোটিন কোড করে, ওই প্রোটিন গুলো হচ্ছে আপনার দেহের বৈশিষ্ট্য, ঠিক আছে, সিম্পল কথাবার্তা। তাহলে আপনার মেইন টার্গেট হচ্ছে জীববিজ্ঞানে আপনার প্রোটিন তৈরি করা। এই প্রোটিনকে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু। কি বলা হয়? সর্ববৃহৎ কর্মী অণু। এই যে প্রোটিন, এই প্রোটিনটা তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দিন শেষে ডিএনএ থেকে বেসিক্যালি আরএনএ তৈরি হয়, এই আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়। এই যে প্রোটিন, এই প্রোটিনেই পরবর্তীতে একটা করে বৈশিষ্ট্য ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে আপনার দেহে মেইন টার্গেট হচ্ছে প্রোটিন তৈরি করে। কেমনে তৈরি হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে তারপর প্রোটিন তৈরি হবে, তারপর হচ্ছে আমার বৈশিষ্ট্য যাবে। এই যে জিনগুলো আছে, এই যে জিনগুলো আছে, এই জিনের কে প্রথম আবিষ্কার করেন কে? মনে রাখবেন জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে প্রথমেই আবিষ্কার করেন কে জিন? সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাকে বলা হয় জিন তত্ত্বের জনক। তাকে কি বলা হয়? জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। কেন জিন তত্ত্বের জনক বলা হয়? কারণ প্রথম পরীক্ষা নিরীক্ষা উনি জিন নিয়ে করেন। এবং এই যে গ্রেগর জোহান মেন্ডেল, এই মেন্ডেল সাহেব প্রথম এই জিনকে ফ্যাক্টর বলে উৎসাহিত করেন। তাহলে জিনকে তিনি ফ্যাক্টর হিসেবে উল্লেখিত করেন, ব্যাখ্যা করেন। তার এটা প্রশ্ন আসে যে গ্রেগর জোহান মেন্ডেল জিনকে প্রথমে কি বলছিল? কি বলছিল? সেটা হচ্ছে একটা ফ্যাক্টর বলছিল। এখন ওনার পরীক্ষাটা কি ছিল? ওনার পরীক্ষা ছিল মটরশুঁটি গাছের একটা পরীক্ষা। কিসের গাছের? মটরশুঁটি গাছের একটা পরীক্ষা। এখন আমরা সেই পরীক্ষাটা দেখবো। মনে রাখবেন আমাদের দেহে জিন দুই ধরনের আছে বেসিক্যালি, ঠিক আছে। একটা হচ্ছে প্রকট জিন, একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। একটা হচ্ছে প্রকট জিন, একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। আচ্ছা, প্রকট আর প্রচ্ছন্নের মধ্যে পার্থক্য কি মনে রাখবেন? ধরেন আপনার বডিতে লম্বা হওয়া এবং খাটো হওয়া উভয়েরই জিন আছে। কি আছে? লম্বা হওয়া এবং খাটো হওয়া উভয়েরই জিন আছে। এবার এই লম্বা এবং খাটো হওয়ার যেহেতু উভয়ের মধ্যে জিন আছে, এবার আপনি হয়েছে লম্বা। কেমন হয়েছে? লম্বা। তার মানে আপনার মধ্যে লম্বা এবং খাটো হওয়ার দুজনেরই জিন আছে, বাট আপনি হয়েছে লম্বা। তাহলে বৈশিষ্ট্য কোন জিনের প্রকাশ পাইলো? লম্বা হওয়ার জিনটার। যার বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট। যার বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলা হয়? প্রকট। আর যার বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন। কথা কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, একটু বলেন আমি কি কথা বুঝাইতে পারছি? যার বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে আমরা বলি প্রকট জিন, আর যার বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে আমরা বলি প্রচ্ছন্ন জিন। প্রকট জিন, প্রচ্ছন্ন জিন। ওকে, তাহলে হোয়াট ইজ প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন? ইংলিশে কি জিনিস ভাই? ইংলিশ হচ্ছে ডমিনেন্ট জিন, একটা হচ্ছে রিসেসিভ জিন, ঠিক আছে। একটা হচ্ছে ডমিনেন্ট জিন, একটা হচ্ছে রিসেসিভ জিন। ডমিনেন্ট কি? যার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ আপনার মধ্যে যদি লম্বা হওয়ার জিন থাকে, আপনি যদি লম্বা হন তাহলে ওটা হচ্ছে ডমিনেন্ট জিন। লম্বা হওয়ার যে জিনটা ছিল সেটা হচ্ছে ডমিনেন্ট। আর রিসেসিভ কোনটা? রিসেসিভ হচ্ছে আপনি খাটো, মানে আপনি লম্বা হয়েছেন তার মানে খাটো হওয়ার যে জিনটা সেটা আপনার মধ্যে মানে রিসেসিভ ছিল বা প্রচ্ছন্ন ছিল, তাই না? এটা হচ্ছে রিসেসিভ জিন। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল এরকমই মানে পরীক্ষা করছিল, সেটা হচ্ছে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন নিয়ে। তিনি দুইটা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ নিয়েছিল মটরশুঁটি গাছ, ঠিক আছে। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর আরেকটা হচ্ছে বিশুদ্ধ খাটো। তাহলে মনে রাখেন লম্বা হওয়ার জন্য জিন হচ্ছে টি, খাটো হওয়ার জন্য জিন হচ্ছে এইটি, ঠিক আছে। তাহলে উনি বিশুদ্ধ দুইটা মটরশুঁটি গাছ নিয়েছে। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, মানে তার মধ্যে দুইটাই দুইটাই দেখেন দুইটাই কি আছে? লম্বা হওয়ার জিন আছে। আর এটার মধ্যে দুইটাই খাটো হওয়ার জিন আছে, ঠিক আছে। উনি এই দুইটা নিয়ে ক্রস করছে। এবার এখান থেকে গ্যামেট বের করেন তো আপনি। এখান থেকে যদি আপনি গ্যামেট বের করেন তাহলে এখান থেকে দুইটা জিনিস পাবেন, একটা টি আর এই পাশ থেকে আরেকটা টি পাবেন। এখান থেকেও দুইটা পাবেন, একটা টি, এই পাশ থেকেও একটা টি পাবেন, ঠিক আছে। এরপর উনি এটাকে ক্রস ঘটাইছে। ক্রস ঘটাই যেটা হয় এই যে দুই ভাবে মিলিত হয়, ঠিক আছে। এই একটা টি সে দুইটার সাথে মিলিত হবে, সেম ভাবে এইটাও দুইটার সাথে মিলিত হবে। হয়ে আলটিমেটলি তৈরি করছে কি জানেন? তৈরি করছে, তাহলে দেখেন এইটি আর এইটি মিলে কি হয়? টি টি হয়। এইটি আর এইটি মিলে কি হয়? টি টি হয়। এইটি আর এইটি মিলে টি টি হয়। আর এইটি এইটি মিলে টি টি হয়। মানে এরকম চারটা গাছ পাইছে, বুঝছেন? এই যে চারটা গাছ পাইলো, এই চারটা গাছের সবাই কেমন হয়েছে বলেন তো? এই চারটা গাছের সবাই হয়েছে লম্বা। সবাই কেমন হয়েছে? লম্বা। এবার সবাই কেন লম্বা হইলো? কারণ এখানে প্রকটটা ছিল
বা ডমিনেন্ট জি ছিল এই লম্বা হওয়ার টি জিন, এটা কি ছিল? এটা হচ্ছে ডমিনেন্ট ছিল বা প্রকট ছিল, ডমিনেন্ট। যেহেতু এটা প্রকট ছিল এই জন্য এই যে দুইটা সংকর, এদেরকে বলা হয় সংকর উদ্ভিদ। কেন সংকর উদ্ভিদ? কারণ এদের মধ্যে একটা লম্বা হওয়ার এবং একটা খাটো হওয়ার জিন আছে। এই একটা লম্বা হওয়ার এবং একটা খাটো হওয়ার জিন থাকা সত্ত্বেও এরা লম্বা হয়েছে। যেহেতু এরা লম্বা হয়েছে তার মানে হচ্ছে এরা, এদের মধ্যে লম্বা যে টিটা ছিল সেটা হচ্ছে কেমন বলে, সেটা হচ্ছে প্রকট জিন, তাই না? এটা ছিল 1 নাম্বার। এটাকে বলা হয় F1 জেনারেশন। কি বলা হয়? F1 জেনারেশন, ঠিক আছে? F1 জেনারেশন মানে প্রথম জেনারেশন এরকম হবে। এবার উনি আরেকটা কাজ করছে। কি কাজ করছে জানেন? এইখান থেকে দুইটা উদ্ভিদকে নিয়ে উনি আবার ক্রস করছে, ঠিক আছে? উনি এখান থেকে দুইটা উদ্ভিদ নিচ্ছে, তাহলে সবারই টি। এবার এটাকে উনি আবার ক্রস করছে, তাহলে একটা টি, এইটা ক্রস এইটা, এইবার উনি এটা ক্রস করছে। ক্রস করে কি পাইছে জানেন? তাহলে ওখান থেকে কি পাওয়া যাবে বলেন? টি পাওয়া যাবে আর একটা ছোট টি পাওয়া যাবে। সেম ভাবে একটা টি পাওয়া যাবে, একটা ছোট টি পাওয়া যাবে। তাহলে টি 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 টি। এবার এটাকে আপনি যদি ক্রস করান দেখবেন এই টি সাথে এই টি যুক্ত হবে, আবার সেম ভাবে এইটির সাথে এইটি যুক্ত হবে, এইটির সাথে এইটি যুক্ত হবে, আর এইটির সাথে এইটি যুক্ত হবে। এবার দেখা গেল এই দেখেন একটা টি, এই একটা টি, দুইটাই বড় হাতের টি চলে আসছে, দেখছেন? সেম ভাবে এবারে দেখেন এই ছোট হাতের টি, এটি ছোট হাতের টি, তাহলে এই একটা টি, ছোট হাতের টি, বড় হাতের টি, আর আরেকটা দেখেন একদম ছোট হয়ে গেছে, দেখছেন? তাহলে এইটাও টি, এইটাও টি, তাহলে এটা হবে টি টি। এবার উনি দেখলেন যে নেক্সট জেনারেশন, মানে প্রথম জেনারেশন তো সবাই লম্বা হইলো, এই জেনারেশনে দেখেন এইটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ খাটো না, কারণ এটা তো খাটো হওয়ার জিন, এটা লম্বা হওয়ার জিন, তাহলে একটা বিশুদ্ধ খাটো হইলো, একটা বিশুদ্ধ লম্বা হইলো, আর মাঝখানে গুলা কি হইলো? সংকর লম্বা হইলো, তাই না? সংকর মানে কি দুইটাই জিন ছিল, বাট যেহেতু প্রকটটি এই জন্য লম্বা হয়েছে, বাট বাকি এরা কিন্তু হচ্ছে এরা হয়েছে, ঠিক আছে? আবার আপনি কি বলতে পারেন? আবার আপনি এখানে বলতে পারেন যে এরা কিন্তু সবাই লম্বা ছিল, এটা কি ছিল? সবাই লম্বা। আর এখানে দেখেন এখানে 3 জন লম্বা আর একজন কিন্তু খাটো। তাহলে ভাই অনুপাত কত হইলো? অনুপাত হইলো 3:1। কারণ 3 জন লম্বা একটা খাটো, এটা হচ্ছে ওর মেন্ডেলের পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে? মেন্ডেলের পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক মানে কি? বাইরের বৈশিষ্ট্যের ভিত্তিতে যে অনুপাত, অর্থাৎ কে লম্বা খাটো হয়েছে এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। আর জিনের ভিত্তিতে যে অনুপাত সেটা হচ্ছে জিনেটিক অনুপাত বা জিনোটাইপ। এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও কত? 3:1, ঠিক আছে? এই হচ্ছে মেন্ডেলের পরীক্ষা বা মেন্ডেলের মটরশুটির পরীক্ষা। ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন জানি। তাহলে আমাদের জিন নিয়ে পড়াশোনা শেষ, জিন নিয়ে যদি পড়াশোনা শেষ হয় তাহলে আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে আমাদের পড়াশোনা হচ্ছে জিনের পরে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে, তাই না? আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন পার্টটা খুব ছোট, খুবই ছোট ডিএনএ রেপ্লিকেশন পার্টটা। আমরা ডিএনএ রেপ্লিকেশন পার্টটা শেষ করে ফেলে আসেন। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, রেপ্লিকেশন মানে হচ্ছে অনুলিপন। কি লিপন? অনুলিপন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কি করা? তৈরি করা, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কি তৈরি করা? তৈরি করা। রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, সিম্পল জিনিস। তাহলে হোয়াট ইজ রেপ্লিকেশন? ইট মিনস ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, এটা যদি রেপ্লিকেশন হয় ভাইয়া। এবার আপনাকে আমি প্রসেসটা বলি। আমরা দেখছিলাম শুরুতে ডিএনএ এর ঝিল্লিটা এরকম ছিল, তাই না? এই যেটা হয় ভাইয়া এই প্রক্রিয়ায়, এই যে পুরো একটা ডিএনএ ডাবল হেলিক্স মডেল বা দ্বিসূত্রক মডেল, এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল একটা জায়গায় গিয়ে ছিঁড়ে যায়, আলাদা হয়ে যায়। দুটো সূত্র কি হয়ে গেল দেখেন, দুটো সূত্র আলাদা হয়ে গেছে, দেখছেন? দুটো সূত্র আলাদা হয়ে গেছে। এবার এই দুটো সূত্র আলাদা হয়ে যাওয়ার পরে এই দুটো সূত্রের মধ্যে কি আছে বলেন তো ভাইয়া? বেজ আছে না? নাইট্রোজেন বেজ। দুটো সূত্রের মধ্যে নাইট্রোজেন বেজ আছে, তাই না?
দুইটা সূত্রের মধ্যে নাইট্রোজেন বেস আছে। তাহলে ডিএনএ অনুলিপনে যেটা হয়, ডিএনএ অনুলিপন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। এই ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় বা ডিএনএ রেপ্লিকেশন সিস্টেমে প্রথম যে ডিএনএটা থাকে সেই ডিএনএ এর যে দুইটা চেইন আছে, ডিএনএ এর যে দুইটা চেইন আছে দে বিকাম সেপারেটেড, দুইটা চেইন আলাদা হয়ে যায়। দুইটা চেইন আলাদা হয়ে গেলে ওর মাঝখানে যে নিউক্লিওটাইড গুলো আছে সেই নিউক্লিওটাইড গুলোর মধ্যে যে বন্ধন বা বন্ডটা আছে সেই বন্ডটাও ভেঙে যায়, মানে নাইট্রোজেন বেস গুলোর বন্ডটাও ভেঙে যাবে। তার মানে দুইটা সূত্র বা দুইটা চেইন সেপারেট হয়ে যাবে, নাইট্রোজেন বেস গুলো ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে দুইটা সূত্র আলাদা আলাদা ভাবে সেপারেটেডলি ভাসতে থাকবে। ঠিক আছে, এবার এইখানে আসবে নতুন সূত্রক। ঠিক আছে, তাহলে এটা তো পুরান পুরান তাই না, এটা হচ্ছে পুরান। এবার এখানে নিউ যে চেইন সেই নিউ চেইন চলে আসবে, এটা হচ্ছে নিউ চেইন ফর এক্সাম্পল। ঠিক আছে, নিউ চেইন চলে আসবে তাই না, এটা হচ্ছে নিউ চেইন। তাহলে দেখেন এই প্রক্রিয়া কি হইলো, একটা পুরান সূত্র ছিল আর একটা, দুইটাই পুরান সূত্র ছিল তাই না, এবার দুইটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে নতুন সূত্র তৈরি হইলো, নতুন সূত্র তৈরি হইলো। এবার এই যে নতুন দুইটা ডিএনএ, এই নতুন দুইটা ডিএনএ বা নিউ দুইটা ডিএনএ এর মধ্যে একটা দেখেন মাতৃসূত্র, আরেকটা হচ্ছে দেখেন একটা হচ্ছে মাতৃ মানে প্যারেন্ট ডিএনএ এর চেইন, প্যারেন্ট ডিএনএ মানে আগের যে ডিএনএ সেই ডিএনএ এর চেইন। আরেকটাও কি দেখেন এই সূত্রটার মধ্যে অর্থাৎ নতুন দুইটা সূত্রের মধ্যে বা নতুন দুইটা চেইনের মধ্যে একটা হচ্ছে নিউ, একদম নিউ, আর আরেকটা কি বলেন, আরেকটা হচ্ছে আগেরটার ভার্সন তাই না। এই যে সাদাটা দেখেন কোথেকে আসছে, আগেরটা থেকে আসছে না, তাহলে এটাকে বলা হইতেছে দেখেন এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে বা ডিএনএ রেপ্লিকেশন সিস্টেমে নিউ যে দুইটা ডিএনএ, দুইটা বেবি ডিএনএ তৈরি হয়, এই দুইটা বেবি ডিএনএ দুইটা চেইনের মধ্যে একটা চেইন তার প্যারেন্ট চেইন থেকে আসে, আরেকটা চেইন সে নিউলি অ্যাপেয়ার করে। এই জন্য এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ সিস্টেম অথবা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের সব থেকে কমন এবং প্রুফ পদ্ধতি কোনটা, সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা হচ্ছে আমার অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের পার্টটা কিন্তু শেষ। তার মানে কি হচ্ছে দেখেন এই জায়গায় আমার ডিএনএ চেইন আলাদা হচ্ছে, আগে আমি বুঝে দিয়েছি, এখন খালি লিখে দিই। তারপরে ফ্লোচার্টের মতো করে লিখে ফেলেন ডিএনএ চেইন আলাদা হয়ে যাচ্ছে, নাইট্রোজেন বেস এনবি লিখলাম, হ্যাঁ নাইট্রোজেন বেস আলাদা হয়ে যাচ্ছে, দুইটি নিউক্লিওটাইড আলাদা ভাসতে থাকে, আর লাস্টে নতুন দুইটা সূত্র বা নতুন চেইন আসে। ঠিক আছে, এই হচ্ছে আমার ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের পরবর্তীতে আপনাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট। এখন আমাকে বলেন তো ভাইয়া ডিএনএ টেস্ট কেন করা হয়, আমাদের বডিতে ডিএনএ টেস্ট কেন করা হয়? সিম্পল, আমরা দেখেন না যে যে সিআইডির মধ্যে মাঝে মাঝে দেখায় যে অপরাধী ধরতে কোন একটা জায়গায় অপরাধ হয়েছে সেই জায়গা থেকে দয়া যায়, ঠিক আছে, তারপরে কি এসিপি কি জানি নাম প্রদ্যুমান আই গেস, ও যায়, ও গিয়ে বলে ডিএনএ টেস্ট করতে। ঠিক আছে না, তাহলে ডিএনএ টেস্ট করার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে এইগুলাই, অপরাধী শনাক্ত করতে বা প্যারেন্ট জানতে, ডিএনএ টেস্ট করার মাধ্যমে প্যারেন্ট কে বাচ্চা সেটা জানা যায়, অর্থাৎ তার মানে বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য কার মধ্যে গেছে এটা জানা যায়, ট্রেস করা যায়। ঠিক আছে, অনেকগুলা কাজ আছে ডিএনএ টেস্টের। তাহলে ডিএনএটা টেস্ট করার মাধ্যমে আমরা যেই কাজগুলো সম্পন্ন করি সেটা এখন আমরা একটু জানবো, ডিএনএ টেস্ট কেমনে করা হয়। আচ্ছা, আমরা এইখানে একটু জেনে ফেলি একটা ফ্লো চার্টের মাধ্যমে। ঠিক আছে, ডিএনএ টেস্ট, হ্যাঁ মনে রাখবেন ডিএনএ যে পদ্ধতিতে টেস্ট করা হয় এটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, হ্যাঁ বলা হয় ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতি। কি বলা হয়? ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, এখন এই ডিএনএ টেস্ট নিয়ে আপনাদের অনেকের অনেক গ্যাঞ্জাম থাকে, অনেকে কি থাকে, অনেক গ্যাঞ্জাম থাকে, ভাইয়া মনে পড়তেছে না, নামগুলোর মনে পড়ে না, এনজাইমের নাম মনে থাকে না, তারপর কি কি জানি বলে। ঠিক আছে,
এইগুলো মনে থাকে না। হ্যাঁ, তারপরে এই জিনিসপত্রগুলো মনে থাকে না। আমরা একটা সিম্পল ফ্লো চার্ট আঁকবো। এই ফ্লো চার্ট যদি আপনি মনে রাখতে পারেন, ডান। ঠিক আছে। আচ্ছা, ডিএনএ টেস্ট করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হবে বা নমুনা সংগ্রহ করতে হবে। আমরা টেস্টে কি করি, নমুনা সংগ্রহ করি, এবার আমরা আগে থেকে একটা নমুনা দেওয়া থাকে, এবার ওটার সাথে মিলাই। তার মানে ধরেন আমি একটা খুন করছি, তাই আমি যেহেতু খুন করছি, এবার আমার পুলিশ ধরছে, এবার শিওর হওয়া লাগবে যে আমি খুন করছি কিনা। তাহলে আমার থেকে কি নিবে, চুল, নখ, দাঁত ইত্যাদি থেকে একটা ডিএনএ স্যাম্পল নিবে। স্যাম্পল নেওয়ার পরে কি করবে, এটা রেকর্ড করে রাখবে। এবার ওই ঘটনাস্থল থেকে রক্ত রক্ত যা আছে, যে ছুরি দিয়ে খুন করছে ওই ছুরি থেকে রক্ত রক্ত নিবে, নিয়ে ওখান থেকে একটা ডিএনএ স্যাম্পল কালেক্ট করবে, দুটাকে মিলাবে। যদি মিলা যায় তাহলে তো শেষ, ফাঁসি। আর না মিলে তো ইনোসেন্ট, তাই না? এই হচ্ছে পদ্ধতি, তাই তো? তাহলে আসেন, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে নমুনা সংগ্রহ করতে হবে। ডিএনএ টেস্টের 1 নম্বর পার্ট হচ্ছে নমুনা সংগ্রহ করা বা স্যাম্পল কালেকশন। এবার 2 নম্বর কি, নমুনা কালেকশনের পরে কি করব, দেখেন, এবারে যেই ডিএনএটা আপনি সংগ্রহ করছেন বা যেই ডিএনএ স্যাম্পল আপনি কালেক্ট করছেন, এই ডিএনএ গুলোকে আপনাকে ছোট ছোট টুকরায় বা ছোট ছোট পিসে কনভার্ট করতে হবে, ছোট ছোট পিসে কনভার্ট করতে হবে। এবার ডিএনএ কে কাটতে পারে এরকম কিছু তো নাই ভাই। এরকম কেচি কই পাবেন, এরকম কেচি আল্লাহ তাআলা আমাদেরকে একটা এনজাইম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। সেটা কি এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। এবার ডিএনএ কে আপনারা কেটে কেটে ছোট করবেন, কি 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 প্রয়োগ করে ছোট করবেন, এখানে একটা এনজাইম আছে, সেই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে, রেস্ট্রিকশন এনজাইম এর মাধ্যমে টুকরা করব। ঠিক আছে, ওকে, মাধ্যমে ছোট টুকরা। রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ছোট ছোট টুকরায় কনভার্ট করব। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া, এরপরে হচ্ছে আপনার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট টুকরা করলেন, এবার এদেরকে ব্যান্ড অনুযায়ী একভাবে সাজাইতে হবে। কি করতে হবে, ব্যান্ড অনুযায়ী সাজাইতে হবে। এই সাজানোর জন্য আপনার একটা পদ্ধতি অবলম্বন করা লাগবে, সেটা নাম হচ্ছে ইলেকট্রোফোরেসিস করতে হবে। এবার আপনার কি করতে হবে, ইলেকট্রোফোরেসিস করতে হবে। এবার আপনাকে কি করতে হবে, ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে ব্যান্ড অনুযায়ী সাজাইতে হবে। তার মানে সিম্পল, আপনি মনে রাখেন ইলেকট্রোফোরেসিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, করলেন আপনি ইলেকট্রোফোরেসিস, তারপরে কি করবেন, এবার তো ওগুলাকে দেখতে হবে, তাই না? ওগুলাকে কি করতে হবে, দেখতে হবে। এই দেখার জন্য আপনাকে একটা জিনিসের সাথে সংযুক্ত করতে হবে। ঠিক আছে। এই দেখার জন্য আপনাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে, এই যে এটুক কোর্সের এটুকুর পরে যে ব্যান্ড গুলা পাবেন, এই ব্যান্ড গুলাকে একটা কাগজের উপর রাখতে হবে। কি করে রাখতে হবে, একটা কাগজের উপর রাখতে হবে। এই কাগজটার নাম হচ্ছে নাইট্রোসেলুলোজ কাগজ। এই নাইট্রোসেলুলোজ কাগজের উপর রেখে এইটার ভিতরে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিতে হবে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিতে হবে। তার মানে এখন কি লিখবো আমরা, নাইট্রোসেলুলোজ কাগজে রেখে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ প্রোবের সাথে হাইব্রিডাইজ করতে হবে। সিম্পল কথা, এটা বইয়ের ভাষা আপনি মনে রাখেন, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এখানে মিলাইতে হবে। ঠিক আছে। তাহলে এইটা ইলেকট্রোফোরেসিসের পরবর্তীতে হবে, নাইট্রোসেলুলোজ কাগজে রেখে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের সাথে প্রোব এর সাথে হাইব্রিডাইজ। সিম্পলি আপনি স্যাম্পল কালেকশন করবেন, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটবেন, ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ব্যান্ড বানাবেন। এবার এটাকে নাইট্রোসেলুলোজ পেপারে রেখে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ঢালবেন। এতটুকু ক্লিয়ার? এটা করলেন, সবকিছু করলেন, এরপরে আপনি কি করবেন, এরপরে হচ্ছে আপনি হাইব্রিডাইজ করে এরপরে আপনি এক্স রে ফিল্মের উপর রেখে এটাকে দেখবেন। কি করবেন, এরপরে আপনি এটাকে এক্স রে ফিল্মের উপরে রাখবেন। ফিল্মের উপর রেখে যে ব্যান্ডগুলো, এই ব্যান্ডগুলো দৃশ্যমান হবে, তখন এটা শনাক্ত করবেন। এবারে এক্স রে ফিল্মের উপর রেখে শনাক্ত করুন।
শেষ। তাহলে দেখেন আমরা একদম, হ্যাঁ একদম একটা ফ্লো চার্ট আকারে, দেখাই দিলাম। তাহলে প্রথমে আমরা স্যাম্পল কালেকশন করব, তারপর রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাইটাকে এটা ছোট বানাবো, ছোট বানানোর পর এটাকে আমরা ইলেকট্রোফোরেসিস করব, তাই না? ইলেকট্রোফোরেসিস করার পর কি করব, নাইট্রোসেলুলোজ কাগজে রেখে ওটার উপর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিব। এরপরে কি করব, ওটাকে এক্স রে ফিল্মের উপর দেখে শনাক্তকরণ করব, শেষ। তখন দেখা যাবে, নমুনাটা দেখা যাবে। এবার আপনার হাতে নমুনা আছে, আগে থেকে রেকর্ড করা একটা জিনিস, এবার আপনি ওটাকে মিলাবেন, মিলাই দেখবেন সোর কোনটা বাটপার কোনটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ডিএনএ টেস্ট। সুন্দর মতো জাস্ট ফ্লোচার্টটা পড়বেন ভাইয়া, তাইলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বইয়ের এত রিডিং পড়া লাগবে না, আপনি ফ্লোচার্ট পড়লে আপনার মাথায় বেশি গাঁথবে, ফ্লোচার্ট পড়লে আপনার মাথায় বেশিক্ষণ এটা থাকবে, বেশিক্ষণ কি থাকবে, বেশিক্ষণ এটা থাকবে। হ্যাঁ, কি করা যায় বলেন তো? ঠিক আছে, এটা এইভাবে দিই, আর সেটাকে আমরা দুইটা বানাই দিই, তাই না? হুম, ঠিক আছে, প্রচার অনুসারে পড়লে আপনার এটা বেশি মনে থাকবে। ক্লিয়ার? ডান। ডিএনএ টেস্ট শেষ। এরপরে আপনার আছে সেক্স ক্রোমোজোম বা ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স, অর্থাৎ একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা আপনি কিভাবে করে বুঝবেন, হ্যাঁ? অর্থাৎ আমাদের সেক্স ক্রোমোজোম নিয়ে একটু পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এই পার্টটাতে এই যে এখন যেটা পড়াবো এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে দুইটা রোগের নাম আছে, থ্যালাসেমিয়া এবং ব্লাইন্ডনেস, না মানে কি বল, ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, দুইটা রোগ নিয়ে আমরা কিছুটা পড়বো। এরপরে চ্যাপ্টারের যে বাকি পার্টটা অর্থাৎ বিবর্তন, এই বিবর্তন বা ইভলিউশন জীবনের পরীক্ষাতে আসে নাই, আসবেও না, এমসিকিউতে দুই একটা কথাবার্তা আসবে, ইভলিউশনে দুই একটা কথাবার্তা আসবে। আমাদের যখন কম্প্যাক্ট সিরিজে এমসিকিউ ক্লাস শুরু হবে, তখন আমরা যেই চ্যাপ্টার এমসিকিউ গুলো আসবে বা ওই চ্যাপ্টার থেকে মানে এই বাকি পার্ট থেকে যা এমসিকিউ আসবে ওটাকে আপনাকে করাই দিব, ঠিক আছে? এখন ক্লাসের মধ্যে আপনি জাস্ট এতটুকু কনসেপ্টই বুঝেন। আসেন আমরা কি জানবো এখন, ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স। ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স, ঠিক আছে? এখন এটা কেমনে হবে ভাইয়া, আমরা জানি এটা কেমনে হয়, এটা হচ্ছে আমাদের কেমনে হয়, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে হয়। এবার এটা যে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে হয়, এই সেক্স ক্রোমোজোম কয়টা আছে আপনি আগে আমাকে এইটা বলেন। ভাইয়া সেক্স ক্রোমোজোম আছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। সেক্স ক্রোমোজোম কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন একটা ছেলে বা পুরুষের ক্ষেত্রে কি আর মেয়েদের ক্ষেত্রে কি, মনে রাখবেন যদি এই ক্রোমোজোম গুলা এভাবে থাকে পুরুষের ক্ষেত্রে বা মেলের ক্ষেত্রে, এই ক্রোমোজোম থাকবে নিম্নোক্ত ভাবে, কেমনে? দুইটা, একটা এক্স একটা ওয়াই থাকবে। তাহলে মেলের ক্ষেত্রে এক জোড়া কেমনে থাকবে, একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে। আর ভাইয়া ফিমেলের ক্ষেত্রে এটা কেমন থাকবে, ফিমেল যদি কারো ক্রোমোজোম এরকম হয়, সেক্স ক্রোমোজোম অর্থাৎ 22 জোড়া অটোজোম, আরেক জোড়ার মধ্যে কি দেখলেন একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, তাহলে ওরা হবে পুরুষ। আর আরেক জোড়ার মধ্যে কি যদি আপনি দেখেন দুইটাই এক্স আছে, ওই পেয়ারের মধ্যে যদি দেখেন আপনি দুইটাই এক্স আছে, ওটা হবে ফিমেল। তাহলে মেলের জন্য একটা এক্স একটা ওয়াই থাকে, আর ফিমেলের জন্য একটা এক্স আর দুইটাই এক্স থাকে, কি থাকে, দুইটাই এক্স থাকে। এই হচ্ছে ফিমেল। এবার ধরেন এরকম একটা মানে দম্পতি বিয়ে করলো, বিয়ে করার পর তাদের বাচ্চা হবে, তাহলে বাচ্চার ক্যারেক্টার কি হবে সেটা আসেন, বা বাচ্চা কেমন হবে দেখেন। তাহলে এই হচ্ছে আমার ছেলের ক্রোমোজোম সংখ্যা, বিয়ে করলো একটা মেয়েকে, এই হচ্ছে মেয়ের ক্রোমোজোম সংখ্যা, তাই না? তাইলে আসেন এখান থেকে কি গ্যামেট আসবে ভাইয়া, এক্স একটা আসবে আর একটা গ্যামেট আসবে ওয়াই। সেম ভাবে এখান থেকে কি গ্যামেট আসবে, দুইটাই এক্স আসবে, তাই না? দুইটাই এক্স আসবে। এবার যদি এটাকে আপনি ক্রস করেন, আগের নিয়মে ক্রস করেন, কেমন করে ক্রস হবে, এই হচ্ছে ক্রস। তাহলে এই এক্স এই এক্স, এই এক্স এই এক্স, তাই না? ওয়াই এক্স, ওয়াই এক্স, রাইট? তাহলে এখন আসেন কি কি আসতেছে, এক্স এক্স আসতেছে, তাই না? এক্স এক্স আসতেছে। তাহলে এরপরে এই এক্স, এখানেও এক্স এক্স আসতেছে, তারপরে কি আসতেছে, এক্স ওয়াই এক্স এক্স। বুঝছেন? তাহলে দেখেন এই হচ্ছে, সরি সরি সরি, জাস্ট সেকেন্ড, এটা ওয়াই হবে, তাই না? তাহলে দেখেন এই দুজন ছেলে, এই দুজন হচ্ছে মেয়ে, দুজন ছেলে দুজন হচ্ছে মেয়ে, তাহলে এটা হবে ফিমেল, এটা হবে মেল। এবার আমাকে একটা কথা বলেন তো, উম, আপনার একটা বাচ্চা ছেলে,
একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ওর ওয়াই ক্রোমোজোম আছে কিনা এটার উপর ডিপেন্ড করে। ওর ওয়াই ক্রোমোজোম আছে কিনা, ওয়াই ক্রোমোজোম থাকলে ছেলে, না থাকলে মেয়ে। এখন কারো যদি ওয়াই ক্রোমোজোমে ঝামেলা থাকে, তাইলে ওর পরবর্তীতে বাচ্চা মানে ওই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে এটার উপর ঝামেলা থাকে। মানে ওয়াই ক্রোমোজোম তো মেয়েদের নাই, তাই না? তাহলে বাচ্চাটা মেয়ে হবে না ছেলে হবে এটা কার উপর ডিপেন্ড করতেছে? ছেলের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তাইলে মেয়ে বাচ্চা হওয়ার জন্য যে শুধুমাত্র মেয়েদের দোষ, ব্যাপারটা কি এরকম না, পুরোটা দোষী আপনার ছেলেদের, ঠিক আছে? কারণ ছেলেদেরই এক্স ওয়াই ক্রোমোজোম আছে, সুতরাং ও যদি এটাতে ঝামেলা থাকে তাহলে এক্স এক্স হয়ে মেয়ে হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং ছেলে হওয়া মেয়ে হওয়া এগুলো হচ্ছে মেয়েদের হাতে আসলে কিছু নাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ বা ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স, একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, হয়ে গেল। এরপরে আমরা একটু জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানবো, ঠিক আছে? আমরা এখান থেকে একটা সাইডে, আমরা বেশি দূর টানবো না, আমরা একটা স্লাইডের এই পাশে আমরা, এই হচ্ছে ডিটারমিনেশন অফ হিউম্যান সেক্স, দেন আমরা একটু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সম্পর্কে জানবো। সাধারণত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা এক্স ক্রোমোজোমের ডিফেক্টের কারণে হয়, ঠিক আছে? আপনাকে একটু ডিটেলস আমি বুঝাই দিই ব্যাপারটা। আমরা এখন পড়বো সেক্স লিঙ্কড অর্ডার। দেখেন ভাইয়া, ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে কি? কোন একটা রোগ, তাই না? তাহলে এই কোন একটা রোগ বা কোন একটা শারীরিক অবস্থা যেটা সেক্স ক্রোমোজোমের ডিফেক্টের কারণে হয়, সেক্স ক্রোমোজোমের উল্টাপাল্টা থাকার কারণে হয়, সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার মানে কি? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার মানে সেক্স ক্রোমোজোম সম্পর্কিত বা সেক্স ক্রোমোজোম রিলেটেড যে রোগগুলা, সেই রোগগুলো হচ্ছে আমার সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। মূলত এই রোগগুলার সব থেকে মানে বেশিরভাগই এক্স ক্রোমোজোমের ডিফেক্ট থাকার কারণে হয়। কিসের মধ্যে কারণে হয়? এক্স ক্রোমোজোম ডিফেক্ট থাকার কারণে। এবার বলেন তো ভাইয়া, ছেলেদের এক্স ক্রোমোজোম আছে একটা, মেয়েদের আছে কয়টা? দুইটা, তাই না? তাহলে এই জন্য ছেলেদের ওই একটার মধ্যে যদি ডিফেক্ট থাকে ছেলেরা রোগ আক্রান্ত হয়ে যাবে, কিন্তু মেয়েরা কি হবে? একটার মধ্যে ডিফেক্ট থাকলে কিন্তু রোগ আক্রান্ত হবে না। এই জন্য সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা, যেমন ধরেন কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা, এই বর্ণান্ধতা কিন্তু ছেলেদের বেশি হয়। কারণ এই বর্ণান্ধতা হয় হচ্ছে এক্স ক্রোমোজোমের ডিফেক্ট থাকার কারণে বা এক্স ক্রোমোজোম ভালো না থাকার কারণে, এখানে সমস্যা থাকার কারণে। এখন ছেলেদের এক্স ক্রোমোজোম তো আছে একটা, মেয়েদের আছে দুইটা, এই জন্য ছেলেদের রোগ আক্রান্ত হওয়ার পসিবিলিটিস বেশি মেয়েদের চেয়ে। আসেন, তাহলে নাইট ব্লাইন্ডনেস এর কাহিনী হয়ে গেল না? আচ্ছা, এবার আসেন হচ্ছে ভাইয়া, নাইট ব্লাইন্ডনেস এটা কেন হয়? এই 16 আমরা দুইটা ডিসঅর্ডার সম্পর্কে জানবো। একটা হচ্ছে সরি, নাইট ব্লাইন্ডনেস না, তো হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস এটা কেন হয়? মূলত আপনি মনে রাখবেন, আমাদের চোখে দেখার জন্য কিছু কালার পিগমেন্ট আছে। কি আছে? কালার, কি আছে? কালার পিগমেন্ট আছে। যেমন আছে কি? রড সেল, কোন সেল, তাই না? তাহলে কোন সেলের মধ্যে এটা আছে। এই যে কালার পিগমেন্ট গুলো আছে, এই পিগমেন্ট গুলা তৈরি হওয়ার জন্য বেসিক্যালি, এই পিগমেন্ট গুলো কি? এই পিগমেন্ট গুলো হচ্ছে এক ধরনের প্রোটিন, তাই না? তাহলে এই পিগমেন্ট গুলাকে তৈরি হওয়ার জন্য কিছু জিন প্রয়োজন হয়। আপনার যদি কোনো কারণে ওই জিনের ডিফেক্ট থাকে, তাহলে এই পিগমেন্ট গুলা তৈরি হয় না। যদি এই পিগমেন্ট গুলা তৈরি না হয়, তাহলে ওইটা হচ্ছে আপনি কি হবেন বলেন? ওই আপনি তখন বর্ণান্ধ হয়ে যাবেন, তাই না? এই জিনগুলো থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে। কোথায়? এক্স ক্রোমোজোম। মানে বর্ণান্ধ বা বর্ণ দেখার জন্য যে কালার পিগমেন্ট গুলো তৈরি হওয়া দরকার, সেই কালার পিগমেন্ট গুলো তৈরি হওয়ার জন্য জিন কোথায় অবস্থান করে? এক্স ক্রোমোজোমে। তাই কারো যদি এক্স ক্রোমোজোমে ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু এই বর্ণান্ধটা বা কালার ব্লাইন্ডনেস হবে, সে বিভিন্ন রঙের বর্ণ দেখতে পারবে না। আচ্ছা, এবার আসেন, ধরেন একটা দম্পতি, সে হচ্ছে ছেলে কি এক্স ওয়াই, মেয়ে হচ্ছে আমার এক্স এক্স। তাহলে এবার ধরেন একটা মেয়ের একটা এক্স এ ঝামেলা, বুঝছেন? একটা এক্স এ ঝামেলা, ছেলে সুস্থ, ও কিন্তু রোগ আক্রান্ত হবে না। ও কেমন হবে? ও হবে সুস্থ, ও হবে সুস্থ, কিন্তু কিন্তু বাহক। সুস্থ কিন্তু কি হবে? বাহক হবে। কারণ কি? কারণ ওর একটা এক্সে ঝামেলা, দুইটা এক্সে ঝামেলা হয়ে গেলে অসুস্থ হয়ে যেত। সুস্থ, কোনো 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 সিমটম দেখা যাবে না, কিন্তু ওর মধ্যে একটা এক্স এর ডিফেক্ট ঝামেলা আছে, বর্ণান্তর একটা জিন অবস্থান করতেছে। এবার এদের যখন বিয়ে হবে, ছেলেও স্বাভাবিক মেয়েও স্বাভাবিক, প্রেম করে হয়ে গেল বিয়ে, বা না অ্যারেঞ্জ ম্যারেজ হলো ধরেন, তাহলে কি হবে বলেন? এখান থেকে ক্রস হবে, তার মানে এখান থেকে আসবে এক্স, এখান থেকে আসবে ওয়াই, এখান থেকে আসবে এক্স, যেটার মধ্যে কি আছে? ডিফেক্ট আছে, যেটার মধ্যে ঝামেলা আছে,
আর যেটার মধ্যে ঝামেলা নাই সেটাও আসবে, তাই না? এই এরপরে এদের মধ্যে হবে ক্রস। কি ক্রস হবে? দেখেন এই এক্স, এই এক্স, এই এক্স, এই এক্স, তাহলে কেমন? এক্স এক্স প্রাইম, এই এক্স প্রাইমের উপর একটা ঝামেলা আছে, এই ঝামেলা। তারপর এই যে এক্স এক্স, তাই না? আর এখান থেকে আসবে ওয়াই এক্স প্রাইম, আর এটা কি আসবে? এক্স ওয়াই। এবার আপনি আমাকে বলেন, এই লোক কি অসুস্থ হবে? ও কি মেয়ে বাবু? মেয়ে বাবুটা কি হচ্ছে? অসুস্থ হচ্ছে না কিন্তু, কারণ ওর একটা এক্স ঠিক আছে, তার মানে ও বাহক হবে কিন্তু সুস্থ থাকবে। এটা তো পরিপূর্ণভাবে সুস্থ। এইটাও দেখেন সুস্থ বাচ্চা। তাহলে দেখেন অসুস্থ কি হচ্ছে? একটা ছেলে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে ওর কিন্তু একটা এক্স, এটা হচ্ছে ছেলে, তাহলে ছেলেদের এক্স সংখ্যা কত থাকে? একটা, একটা এক্স থাকে। এই একটা এক্স এর মধ্যে ঝামেলা আছে, তাহলে ও কেমন হবে? ও হয়ে যাবে বর্ণান্ধ। দেখছেন? তার মানে প্যারেন্টস কিন্তু সুস্থ ছিল, বাট একজনের বাহক ছিল, তারপরে কিন্তু ওদের একটা ছেলে বর্ণান্ধ হয়ে যেতে পারে। এই হচ্ছে কাহিনী, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমার, আপনাদেরকে জিজ্ঞেস করে যদি মা বাহক হয়, বাবা সুস্থ থাকে, তাহলে ছেলে সন্তান অসুস্থ হওয়ার বা অসুস্থ সন্তান জন্ম হওয়ার পসিবিলিটিস কত? দেখেন চারটা, চারটা গেমেট না, চারটার মধ্যে একটা অসুস্থ, তার মানে কত পার্সেন্ট? 25%। ঠিক আছে, এইভাবে প্রশ্ন করে। গেল। এরপর আসেন থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, আচ্ছা, থ্যালাসেমিয়া কি জিনিস? আচ্ছা, থ্যালাসেমিয়া হচ্ছে বেসিক্যালি আমাদের রক্ত শূন্যতা হয় থ্যালাসেমিয়ার কারণে। হ্যাঁ, কেন হয়? কারণ আমাদের দেহে যে রেড ব্লাড সেল আছে বা লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকার মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, তাহলে এই লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যাবে। কি যাবে? ভেঙে যাবে। এই যদি এই লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, তাহলে আপনার দেহে কি থাকবে না? রক্ত থাকবে না, বা মানে হিমোগ্লোবিন কম থাকবে, কারণ লোহিত রক্তকণিকা কি করে? হিমোগ্লোবিন ক্যারি করে। তাহলে যেহেতু রেড ব্লাড সেল ক্যারিজ হিমোগ্লোবিন, দ্যাটস ওয়াই ইফ there is a defect in your gene that inherently produce red blood cell, it will be problematic for you, because আপনার তখন রক্ত তৈরি হবে না, তখন এই রোগটার নাম বা এই যে ক্লিনিক্যাল কন্ডিশন, দিস ক্লিনিক্যাল কন্ডিশন ইজ কল্ড অ্যানিমিয়া। তার মানে থ্যালাসেমিয়ার কারণে যেটা হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে, তাই না? বা রক্ত শূন্যতা হচ্ছে। এখন কি হয় কাহিনী? আমাদের রেড ব্লাড সেল তৈরির জন্য, রেড ব্লাড সেলের তৈরির জন্য দুইটা পিগমেন্ট আছে, বুঝছেন? কয়টা পিগমেন্ট? দুইটা পিগমেন্ট। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন, তাই না? দুইটা প্রোটিন আছে, যে দুইটা প্রোটিন আমাদের লোহিত রক্তকণিকার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে, আমাদের আরবিসি তৈরি হচ্ছে দুইটা প্রোটিন দিয়ে। একটা প্রোটিনের নাম হচ্ছে ভাইয়া আলফা গ্লোবিউলিন, আরেকটা প্রোটিনের নাম হচ্ছে ভাইয়া বিটা গ্লোবিউলিন। এবার কোনো কারণে যদি আলফা গ্লোবিউলিন আপনার দেহে তৈরি না হয়, তাহলে আপনার আরবিসি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কি হবে? থ্যালাসেমিয়া হবে, অ্যানিমিয়া হবে। আবার কোন ভাবে যদি আপনার বিটা গ্লোবিউলিন তৈরি না হয়, তাহলে সেম। এবার এই প্রোটিন গুলো, এগুলো কি প্রোটিন? এই প্রোটিন কোত্থেকে তৈরি হয়েছে? জিন থেকে তৈরি হয়েছে। তাহলে জিনে ঝামেলা থাকার প্রোটিন তৈরি হবে না। এই কারণে যদি মানে এই ক্রোমোজোম গুলোতে, সেক্স ক্রোমোজোম গুলোতে ঝামেলা থাকে, তাহলে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন তৈরি হয় না, তখন আরবিসি গুলো ভেঙে যায়। এই অবস্থাকে বলা হয় থ্যালাসেমিয়া। আর যদি আলফা গ্লোবিউলিনের কারণে হয়, তাহলে এটার নাম হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটার কারণে হয়, দিস ইজ কল্ড বিটা থ্যালাসেমিয়া। দিস ইজ কল্ড কি? বিটা থ্যালাসেমিয়া। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার হয়, আসেন আমরা এই ক্রসটা এখানেও করি। ঠিক আছে, অর্থাৎ এইখানের মধ্যে কি কি হবে, এটা একটু উপরে তুলে দিই। এটার ক্রস, তাই না? ঠিক আছে, তাহলে আসেন এইটারও একটা ক্রস করি। আচ্ছা, দেখেন, তাহলে প্রথমে আমরা ধরেন এই যে আর, এই আর হচ্ছে ভালো রেড ব্লাড সেল, এ হচ্ছে পরিপূর্ণ সুস্থ, এই হচ্ছে পরিপূর্ণ অসুস্থ। তার মানে ছোট হাতের আর গুলা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন বহন করতেছে, ছোট হাতের আর গুলা থ্যালাসেমিয়ার জিন বহন করতেছে। তাহলে যার মধ্যে আর আর দুইটাই বড় হাতের আর, সে সুস্থ। আর যার মধ্যে দুইটাই ছোট হাতের আর, সে অসুস্থ। আর যার মধ্যে একটা বড় হাতের, একটা ছোট হাতের, সে হচ্ছে সুস্থ কিন্তু বাহক, মানে ক্যারিয়ার। ঠিক আছে, ইংলিশে কি বলে? ক্যারিয়ার বলে। সুস্থ মানে কি, আই মিন সুস্থ ইংলিশ আই ডোন্ট নো ম্যান। তাহলে সে হচ্ছে, যে সুস্থ সে তো ওয়েল গুড। ঠিক আছে, আর যে অসুস্থ, তার মধ্যে দুইটা, আর যে বাহক বা ক্যারিয়ার, সুস্থ কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আর আর। তাহলে ও হচ্ছে সুস্থ, সুস্থ, অসুস্থ,
আর ও হচ্ছে ক্যারিয়ার, বাহক। ধরেন এরকম দুইটা বাহক মানুষের মধ্যে বিয়ে হইলো, তার মানে ছেলেও জানে তার থ্যালামিয়া আছে, মেয়েও জানে তার থ্যালাসেমিয়া আছে। কারণ কি? কারণ দুজনের একজনেরও কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এরকম হলে কি হবে? তাহলে এরকম হলে দুইটা আর ক্রস হবে আর আর এর সাথে, তাই না? তাহলে এখান থেকে যদি ক্রস হয় তাহলে এখান থেকে গ্যামেট কি কি আসবে? একটা আসবে আর, একটা আসবে এই আর, একটা আসবে আর, একটা আসবে এই আর। যদি হয় এরকম, এবার এটাকে ক্রস করেন, ক্রস করলে কি আসবে বলেন? এই হচ্ছে আর, 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 আর। তাহলে আর, আর, এই আরে, সরি, বড় হাতের আর, তাই না? তারপরে এটা হচ্ছে ছোট হাতের আর, তারপরে ছোট হাতের আর, বড় হাতের আর। দেখেন, তাহলে দুইজন বাহক যদি বিয়ে করে, তারা জানে তারা সবাই সুস্থ, কি হইতে পারে? একটা সন্তান সম্পূর্ণ সুস্থ হইতে পারে, একটা সন্তান সম্পূর্ণ অসুস্থ হইতে পারে, বাকি দুইজন সন্তান কি হইতে পারে? আর পসিবিলিটিস কি, দুইটা সন্তান হচ্ছে সরাসরি সুস্থ হইতে পারে। তাই আপনারা যদি এখান থেকে জিজ্ঞেস করে যে দুইটা বাহক বিয়ে করলে মানে সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার, রোগে অসুস্থ হওয়ার পার্সেন্টেজ কত, কি হবে? একজনে একমাত্র, ও একমাত্র একদম পুরাপুরি অসুস্থ হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে 25%। ঠিক আছে, এই হচ্ছে থ্যালাসেমিয়া, কাহিনী শেষ। এই হচ্ছে আমাদের বিভিন্ন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা। এরপরে জীবে বিবর্তন তত্ত্ব আছে। জীব বিবর্তন তত্ত্বগুলা আমাদের তেমন কোনো লাগবে না, আমাদের এমসিকিউ তে জিজ্ঞাসা করে মাঝে মাঝে, সেটা আপনার এমসিকিউ ক্লাসে আপনাকে কভার করে দিব, যে এখান থেকে জীব বিবর্তন তত্ত্ব থেকে আপনি কি ধরনের এমসিকিউ পাবেন। আমরা আলাদা করে জীব বিবর্তন তত্ত্বের এমসিকিউ গুলা পড়াই দিব না, হ্যাঁ ঠিক আছে? নাইলে হচ্ছে এখান থেকে তেমন কিছু আসে না জীবনে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের ক্লাস মোটামুটি ভাবে শেষ। আমরা একটা ক্লাসে সবকিছুই কমপ্লিট করার চেষ্টা করছি, ঠিক আছে? ডিএনএ, আরএনএ, ঠিক আছে, জিন, তারপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়ছি আমরা, ডিএনএ টেস্ট পড়ছি আমরা, টেস্টের একটা ফর্মুলা পড়ছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই হচ্ছে ক্লাসগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন, এবং ক্লাসে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ইংলিশ ভার্সন আমি আজকে পুরোপুরি আপনার লেখার পাশাপাশি সবগুলা টার্ম মুখে একদম ক্লিয়ারলি ইংলিশে বলে দেওয়ার চেষ্টা করছি। কারণ ডিএনএ যদি বেসিক্যালি সবকিছু ইংলিশ, মানে ইংলিশ বাংলা সবই সেম আর কি, তাই না? ডিএনএ যা উপাদানগুলো আছে, সুতরাং আপনারা যদি একবার বই পড়েন আর লেকচারটা করেন তাহলে কিন্তু মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।